আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো মাস্টার ইংলিশের এই ফ্রি কোর্সের ক্লাসের রুটিন একটু চেঞ্জ হয়েছে। ক্লাসটা হবে এখন থেকে শনি সোম বুধ রাত 10টার সময়, সপ্তাহে 3 দিন। আগে হয়েছিল সপ্তাহে 7 দিন। তো এবার আর কি এখন থেকে হচ্ছে সপ্তাহে 3 দিন হবে, 1.5 ঘন্টা করে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে বিগত দিনগুলোতে আমার মানে যে দিনগুলো বাকি থাকবে শনি সোম বুধ বাদে রবি মঙ্গল বৃহস্পতি, এই দিনগুলোতে আসলে আমাকে পড়াতে হবে অন্য অন্য ব্যাচগুলোকে, ঠিক আছে? সো এই কারণে আসলে 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 তোমাদের ক্লাসটা সপ্তাহে 3 দিন হবে, ঠিক আছে? এইটা আর কি সবাই মাথায় রাখবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইতোমধ্যে 10টা ক্লাস হয়েছে, আজকে 11 নম্বর ক্লাস। যারা এই ক্লাসগুলো পাও না তারা ইংলিশ সিকার্স রিজবি রহমান লিখে ইউটিউবে সার্চ করলে ইউটিউবে ক্লাসগুলো পাবা। এর বাইরে হচ্ছে কমেন্টে দেয়া মেসেঞ্জার গ্রুপে আছে, সেই ক্লাস হচ্ছে সেখানেও পাবা। তোমরা চাইলে সেখান থেকেও ক্লাস করতে পারবা। ওয়ালাইকুম আসসালাম আতিক, আশরাফ, মাহাদি। ঠিক আছে, তোমরা চাইলে মেসেঞ্জার গ্রুপ থেকেও ক্লাসগুলো করে নিতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপেও ক্লাসগুলো আছে, ওখান থেকে যুক্ত হয়ে ক্লাস করা যেতে পারে। ওকে ওকে, অনেকে যুক্ত হচ্ছে, একটু ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে অনেক শিক্ষার্থী ক্লাসটা দেখতে পারবে, ঠিক আছে? আহ, অনেকের সাথে ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করলে অনেকেই দেখতে পারবে। ওয়ালাইকুম আসসালাম ফাহিমা আক্তার, তানজিম নাহার, ওয়ালাইকুম আসসালাম। যারা আছো একটু বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবা, ঠিক আছে? যারা আছো সবাই একটু বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করো এবং বন্ধুদেরকে মেনশন দাও। হ্যাঁ, আর যারা মেসেঞ্জার গ্রুপে নাই মেসেঞ্জার গ্রুপে যে যুক্ত হয়ে যাও। মেসেঞ্জার গ্রুপে যারা নাই তারা একটু যুক্ত হয়ে যাও কষ্ট করে। আর আমরা আজকে 11 নম্বর ক্লাস করব। যারা যারা ক্লাসে বেশি একটা থাকো না, আহ ওকে, তারা রেগুলার ক্লাস করবা। আর এখানে আমি অনেকের ছবি দেখতে পাচ্ছি না, এটা না পারার কারণ কি আমি জানি না। সো নাম দেখতে পাচ্ছি, অনেককে চিনতে পারবো না, কারণ ছবি দেখলে অনেককে চেনা যেতে পারতো। ঠিক আছে, যারা আছে বন্ধুকে মেনশন দেওয়ার জন্য ধন্যবাদ। তাজমিন নাহার, আন্নি রহমান, সাদিয়া আক্তার, হাশেম আলী, হাশেম ইসলাম, ফাহিমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। যারা আছো একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করে ফেলো, ঠিক আছে? বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করে ফেলো, তাহলে অনেক শিক্ষার্থী আমাদের ক্লাসটা দেখতে পাবে। আব্দুল সালাম, ওয়ালাইকুম আসসালাম। সালাম। সব সময় ভয়ে থাকে আমি কোর্সটা শেষ করব কিনা। তো দোয়া রাখবা সবাই যে আসলে কোর্সটা শেষ করা যায় যেন। তানজিনা, ওয়ালাইকুম আসসালাম। বন্ধুকে মেনশন করছে নাহার, ময়লি দাস, ময়লি নাকি? ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা আমরা ক্লাসটা শুরু করে ফেলি। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করলে খুবই ভালো হবে, ঠিক আছে? আর যারা আছো অনেকেই আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। সাজ্জাদ বন্ধুকে মেনশন করেছে, ওয়ালাইকুম আসসালাম। মোজাম্মেল হক, ক্লাস কিন্তু এখন শনি সোম বুধ হবে সপ্তাহে 3 দিন। যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে নাই তারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবে। শনি সোম বুধ সপ্তাহে 3 দিন ক্লাস হবে। যারা মেসেঞ্জার গ্রুপে নাই তারা মেসেঞ্জার গ্রুপে ইমিডিয়েটলি যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? যারা মেসেঞ্জার গ্রুপে নাই তারা মেসেঞ্জার গ্রুপে খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবা। এটা হচ্ছে তোমাদের প্রতি আর মানে কি বলবো, এটা রিকোয়েস্ট বলতে পারো। বা তোমরা ক্লাস আসলে পাবা তাতে। শেরালি, ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। মোজাম্মেল, ওয়ালাইকুম আসসালাম। কাঠগোলাপ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ঠিক আছে, আমরা অনেকেরই মেসেজ গুলো পড়লাম আর কি। তো এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে ক্লাস শুরু করব, ঠিক আছে? আনিক সরকার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এখন সপ্তাহে 3 দিন ক্লাস এবং ক্লাসের বিষয় মেসেঞ্জার গ্রুপে তোমরা জানতে পারবা, ঠিক আছে? সপ্তাহে 3 দিন ক্লাস, এটা মেসেঞ্জার গ্রুপে জানা যাবে। সপ্তাহে 3 দিন ক্লাস, এটা মেসেঞ্জার গ্রুপে জানা যাবে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? সপ্তাহে 3 দিন ক্লাস আছে, এটা মেসেঞ্জার গ্রুপে সবাই জানতে পারবে। আহ ওকে, 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 ওকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অনেকেই মেসেজ দিচ্ছ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। অনেক বেশি ধন্যবাদ সাদিয়া, মানে কমেন্ট করতেছো আর কি। মোহাম্মদ রবিউল, ওয়ালাইকুম আসসালাম স্যার। বৃষ্টি বৃষ্টি, সাদিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা ক্লাস শুরু করি। আমরা মোটামুটি 5 মিনিট 6 মিনিট সময় নিয়ে ফেলেছি, আমরা এখন ক্লাস শুরু করব।
ক্লাসের বিষয়ে চলো। আমরা গতদিন কই পর্যন্ত পড়ছি? গতদিন আমরা এগুলো পড়ে ফেলেছি, এগুলো সব মোটামুটি শেষ। তোমাদেরকে কাজ দিয়েছি, কনজুগেশন অফ ভার্বেরও কতটুকু পড়েছি তারপর থেকে পড়বো আমরা। এই যে কনফিউশনটা এখান থেকে পড়ছিলাম, রাইট? কনজুগেশন অফ ভার্বের এইখান থেকে পড়ছিলাম। লাস্ট বিষয়টা যেটা ছিল, ক্লাসে, আচ্ছা একটু সমস্যা হচ্ছে আমার। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখন। দেখো, লাস্ট এই পর্যন্ত শেষ করেছিলাম। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া সুলতানা। আরবিতে যার নাম তার নাম তো জানি না। ওকে, তাহলে দেখো, হ্যাং হ্যাং হচ্ছে ফাঁসি দেয়া, হ্যাংড হচ্ছে ভিটু। এটা আমি পড়িয়েছি লাস্ট ক্লাসে, খুব ভালো করে পড়িয়েছি, উদাহরণ সলভ করিয়েছি। সো এগুলো পড়াবো না। এখন আসো, লাই। লাই মানে হচ্ছে মিথ্যা বলা। নেভার টেললে লাই বলে না, তো লাই মানে হচ্ছে মিথ্যা বলা, যে অর্থ দিতে। আর লাইয়ের তখন ভি টু হচ্ছে লাইট, ভি3 হচ্ছে লাইট। মিথ্যা বলা যদি হয় তাহলে ভি টুও হচ্ছে লাইট, ভি3ও হচ্ছে লাইট। ঠিক আছে? লাই, লাইট, লাইট, লাই, লাইট, লাইট মানে প্রেজেন্ট ফর্মও যা, পাস্ট ফর্মও তা, পাস্ট পার্টিসিপল ফর্মও তা। কিন্তু লাই মানে যখন শুয়ে থাকা বা কিছু কিছু পরে থাকা। খেয়াল করো, লাই মানে শুয়ে থাকা বা কিছু পরে থাকা, তখন কিন্তু এটার ভি2 হবে লে, আর ভি3 হবে লেইন। এইটা কিন্তু ভেরি ভেরি কনফিউজিং, খুবই ঝামেলা হয় এইটাতে, খুবই ঝামেলা হয়। এমন কোনো স্টুডেন্ট নাই ভাই যার এটাতে ঝামেলা হয় না। ঠিক আছে? এমন স্টুডেন্ট নাই যার ঝামেলা হয় না। হারিয়ে যাওয়া মুক্ত, ওয়ালাইকুম আসসালাম। রাসেল, ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক, ওয়ালাইকুম আসসালাম। ভাই ক্লাস করো, এবং যারা মেসেঞ্জার গ্রুপে নাই, কমেন্টে থাকা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। আর যারা শুধু পেইড কোর্সে যুক্ত হতে চাও, চাইলে যুক্ত হতে পারবে মাত্র 510 টাকায়। ঠিক আছে? মাত্র 510 টাকায় পেইড কোর্স চাইলে করতে পারবে তোমরা। এই কোর্স ফ্রি মতো চলবে। যাই হোক, তো এখানে খেয়াল করো, লাই লাই লাই, যে লাই মানে হচ্ছে মিথ্যা বলা, লাই মানে হচ্ছে কি মিথ্যা বলা। আর এইটার ভি2 হচ্ছে লাইট, আর এইটার ভি3 হচ্ছে লাইট। ঠিক আছে? আর এই লাই মানে যখন হবে শুয়ে থাকা বা কিছু পরে থাকা, সেটার ভি2 হচ্ছে লে, আর লেইন হচ্ছে ভি3 মানে পাস্ট পার্টিসিপল, আর পাস্ট ফর্ম হচ্ছে লে। এই দুইটা কিন্তু খুব জটিল তৈরি। আবার লে মানে হচ্ছে, আর দেখো এইখানে আবার লে প্রেজেন্ট ফর্ম, এখানে আবার লে প্রেজেন্ট ফর্ম মানে কিছু রাখা, কাউকে শুয়ে রাখা, মানে কাউকে শুয়ে রাখা, নিজে শুয়ে থাকার মধ্যে। আর ডিম পাড়া, যে ধরো হাঁস ডিম পারে, মুরগি ডিম পারে, ঘোড়া ডিম পারে, ঘোড়া তো ডিম পারে না। ঠিক আছে? ঘোড়ার ডিম এই কারণে বলে যে ঘোড়ার ডিম মানে জিরো। দেখো, লে হচ্ছে কিছু রাখা, কাউকে শুয়ে রাখা, ডিম পাড়া। আর লের এই ভি2 হচ্ছে লেট এবং লেট। বিষয়টা কিন্তু খুব জটিল, বিষয়টা খুবই জটিল। এই তিনটা ভার্ব খুবই জটিল, খুবই জটিল, খুবই জটিল, খুবই জটিল। বারবার বলতেছি, এখান থেকে প্রশ্ন আসে ভাই, অনেক প্রশ্ন আসে। শাহিন, ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। এই জায়গা থেকে প্রশ্ন আসে, বোঝো কিন্তু এই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। জাস্ট খেয়াল করো, লাই মানে হচ্ছে মিথ্যা বলা, এইটা ভি2 হবে লাইট, মুখস্থ করে ফেলবা। আর লাই মানে যখন শুয়ে থাকা, সেটার ভি2 হবে লে। আর যখন লে আসবে তখন হচ্ছে কি কিছু রাখা বা কাউকে শুয়ে রাখা, ডিম পাড়া, ভি2 হচ্ছে লেট, লেট। তাহলে লে যখন আসবে তখন হচ্ছে লেট, আর লেট, 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 লেট। দেখো, আর যখন হচ্ছে লাই আসবে শুয়ে থাকা অর্থে, তখন লে, লেন। আর লাইট হবে কখন, হচ্ছে লাই যখন মিথ্যা বলা অর্থে হবে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বলছে সে গতকাল বিকালে বিছানার উপর শুয়েছিল, সে নিজে শুয়েছিল। এখানে একটা কথা বলছে যে লাই, লাইট, লে, লেইন, লেইং এর পরে প্রিপজিশন বা অ্যাডভার্ব বসে। আর কিন্তু লে, লেড, লেইং এর পরে নাউন বা প্রোনাউন বসে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লে, লেড, লেইং। লে, লেড, লেইং বলতে কোনটা? এই যে লে, লেড, লেইং। ঠিক আছে? মানে এই লে ভার্বের পরে নাউন বা প্রোনাউন বসে। আর লাই, লাইট, লাই, লাইট মানে ওপরের যে ভার্বটা আছে, ওপরে এই দুইটা ভার্বের পরে, এটা মাথায় রাখতে হবে। তোমরা অনেকে বুঝবা না। এই যে আমি একটু কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করে দেখো, এই যে এই দুইটা ভার্ব, এই দুইটা ভার্বের পরে, এই দুইটা ভার্বের পরে বসে তোমার, এই দুইটা ভার্বের পাশে বসে প্রিপজিশন, প্রিপজিশন বা অ্যাডভার্ব। ঠিক আছে? এই দুইটা ভার্বের পরে প্রিপজিশন বা অ্যাডভার্ব বসে। বাট এই পাশের যে ভার্বটা আছে, এইটার পরে নাউন বা প্রোনাউন বসে। এই পাশের যে ভার্বটা আছে, এটা পরে নাউন বা প্রোনাউন বসে। বুঝতে পারলা? এগুলো দেখলে কিন্তু ঝামেলা লেগে যাবে। জাস্ট মনে রাখবা, এই পাশের ভার্বটার সাথে প্রিপজিশন আর এবং অ্যাডভার্ব বসে, প্রিপজিশন বা অ্যাডভার্ব। আর এই পাশে যে লে ভার্বটা আছে, এরপরে শুধু নাউন বা প্রোনাউন বসে। এইটা মাথায় রাখবা, ঝামেলা কিন্তু করা যাবে না। আমি যেভাবে পড়িয়েছি সেভাবে পড়তে হবে, যেভাবে পড়িয়েছি সেভাবে। ভাই আজকে প্রবলেম হওয়ার জন্য ক্লাস করতে পারছি না। অপরাজিতা পরে রেকর্ড ক্লাস দেখে নিব। মাস্টার, মাস্টার ডেফিনেটলি মাস্টার। মনিম শাহরিয়ার ডেফিনেটলি মাস্টার। কই আমতলা আর কই খাটের তলা, নাকি বটতলা আর খাটের তলা? এইটা কত পেজ পড়াচ্ছি? এইটা হচ্ছে, এইটা তোমরা কনজুগেশন অফ ভার্বের মধ্যে পাবা। এটা পড়াচ্ছি হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব।
এই লেসনের নাম কনজুগেশন অফ ভার্ব। 90-95 এর মধ্যে পাবা তোমরা তোমাদের বইগুলোতে, 90-95 এর মধ্যে এই চ্যাপ্টার পাবা কনজুগেশন অফ ভার্ব তোমাদের বইগুলোতে, ঠিক আছে। বই বাদ দিয়ে আমি এখানে পড়াচ্ছি, এইখানে দেখো বই দেখলে মিলাইতে পারবা না, সময় তো পাবা না। তাহলে আমরা এখন এটা বিস্তারিত বুঝি। হি লে অন দা বেড ইন দা লাস্ট নুন। সে এই লে হচ্ছে শুয়েছিল, গতকাল শুয়েছিল। এই লে কিন্তু এই লে, এই লে কিন্তু এই যে শুয়ে থাকার লে, 2 নাম্বার লে, ঠিক আছে। লে মানে এটা ভি2 ফর্ম, এই লে কিন্তু ভি2 ফর্ম। সে কিন্তু বেডরুমে, মানে এই যে বিষয়টা কি খেয়াল করো, ছিল যে লে, এই লে এর পরে প্রিপোজিশন বা অ্যাডভার্ব বসছে, দেখো প্রিপোজিশন বসছে কিন্তু এই লে এর পরে। এটা কিন্তু বোঝার একটা টেকনিক, কোন কোন লে হবে সেটা বোঝার। এই লে এর পরে প্রিপোজিশন বা অ্যাডভার্ব বসছে, এই যে প্রিপোজিশন কিন্তু বসছে। আর এই লে এর পরে, এই লে এর পরে দেখো যে এই যে মুরগিটা 10টা ডিম পেড়েছে, দেখো দা হেন হ্যাজ লেড দেন 10 eggs। দেখো লেট, লেট মানে ডিম পাড়াটা শেষ হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছে যে মুরগিটা 10টা ডিম পেড়েছে। তো দেখো এই যে 10টা ডিম যে পেড়েছে মুরগিটা, এইখানে খেয়াল করো এই লে, এই যে লেট কিন্তু এই যে লেট, এই যে 3 নাম্বারের লেট, এটা কিন্তু 3 নাম্বারের লেট, বোঝো কিন্তু এই যে এটা কিন্তু 3 নাম্বারের লেট, ঠিক আছে। তো যখন হচ্ছে কেউ ডিম পারে, মুরগি পারে, বা এরকম ডিম পাড়া, হাঁস পারে, মুরগি পারে, হোয়াটএভার, সেটা বিষয় না। আর কেউ কাউকে শুয়ে রাখানো, ধরো তুমি একটা শিশুকে শুয়ে রেখেছো, সেটা আলাদা বিষয়, কিন্তু নিজে শুয়ে থাকলে তখন আলাদা বিষয়। দেখো হি হ্যাজ লেইন ইন দা বেড, দেখো এই যে লেন, লেন এই যে লে ভার্বের পরে প্রিপোজিশন বসতে পারে অথবা অ্যাডভার্ব, এই যে ইন দা বেড ইন প্রিপোজিশন, তাহলে সে বিছানায় শুয়েছিল, তাহলে বসবে লে, এই যে লাই লে লেন। আর যখন মুরগি ডিম পারবে তখন হবে কি লে লেট লেট। আর যখন কি মিথ্যা কথা বলা হবে, এরকম যে সে মিথ্যা বলেছিল, তাহলে কি হবে, সে মিথ্যা বলা, মিথ্যা বলা, আমি মিথ্যা বলি আই লাই, সে মিথ্যা বলে হি লাইস। এখন মিথ্যা বলেছিল হি লাইড, ঠিক আছে, এরকম ব্যাপারটা বুঝতে পারলা কি? ওকে, আপনার জন্য সবসময় আলমগীর, থ্যাংক ইউ ভাইয়া, 100 নম্বর পেজ। হ্যাঁ ওকে ওকে, আজকে থ্যাংক ইউ। ওকে, সালাম দিলে সুন্দর করে দিবেন, আপনি যেটা লিখছেন সেটা কোনো সালাম না, সমস্যা নাই, এগুলো সমস্যা নাই। এখানে ফেসবুক মেসেজে সালাম ভুল হতেই পারে, এটা নিয়ে তাড়াহুড়োর মধ্যে লিখে এত ছোট মন মানসিকতা রেখে লাভ নাই, ঠিক আছে। একটু একটু ইলাবোরেটলি চিন্তা করো, একটু বৃহৎ ভাবে চিন্তা করো। তো অনেকে ভুল হইতে পারে না, টাইপিং করতে ভুল হইতে পারে না, অনেকে বানান ভুল জানতে পারে না, অনেক কিছু হইতে পারে। সো এত প্রিসাইজলি ভাবো না ভাই। তো আশা করছি যে তোমরা এটা বুঝতে পারছো, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। শি ইউজুয়ালি ড্যাশ দ্য বেবি ডাউন ফর দ্য স্লিপ। এই উত্তরটা কে করতে পারবা, এই উত্তরটা কে করতে পারবা, এইখানে কিন্তু এই উত্তরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে কাউকে শুয়ে রাখা, বোঝো কিন্তু 243 নাম্বার এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ। দেখো 243 নাম্বারটা আমি একটু ব্যাখ্যা করি। 243 নাম্বার এমসিকিউটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 243, সবাই দেখো 243, সরি, 243 নাম্বার এমসিকিউটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরে ভাই দাঁড়াও একটু, 243 নাম্বার এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে দেখো কাউকে শুয়ে রাখা, নিজে শুয়ে থাকা একটা বিষয়। দেখো এই যে কাউকে শুয়ে রাখা অর্থে লেই ভার্ব বসবে, লে। তাহলে সে সাধারণত, ইউজুয়ালি, সে ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সাধারণত, ঠিক আছে। তাহলে হি ইউজুয়ালি ড্যাশ দা বেবি, বাচ্চাটাকে ডাউন ফর স্লিপ মানে নিচে, যে নিচে রাখে, ফর স্লিপ এট দিস মোমেন্ট, এই মুহূর্তে। দেখো খেয়াল করো, ইউজুয়ালি, ইউজুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবা, সি ইউজুয়ালি। এখন খেয়াল করো লে, লে যেহেতু সি থার্ড পারসন, এই কারণে লে এর সাথে এস যুক্ত হবে, সি লেস। বুঝতে পারলা, জাস্ট এতটুকুই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি কাউকে, হ্যাঁ লে এর সাথে এস যুক্ত হবে। তানজিম নাহার, তোমার উত্তরটা ভুল হয়ে গেছে, অনেক মোটা, এটা কমপ্লিট করতে ক্লাস কয়টা লাগতে পারে স্যার? মিস পাপল, আল্লাহ ভরসা। থার্ড পারসন, সি থার্ড পারসন সিঙ্গুলার না, হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এস হবে, এস হবে, তাহলে লেইস হবে, ডি নাম্বার কারেক্ট উত্তর হবে এই কারণে। তারপরে দেখো হুইচ স্পেলিং ইজ কারেক্ট, কোন স্পেলিংটা কারেক্ট, খেয়াল করো। এইটা কিন্তু খুব জটিল বিষয়, আবার এখানে নিয়ে যাব তোমাদেরকে। এই দেখো এখানে এই যে লেইং আর লেইং, এখন জ্বালা হয়ে গেছে নাকি, এখানে কোন স্পেলিংটা কারেক্ট। খেয়াল করো, ওইটা নাই দেয়া, একটা আছে LAYING, সেইটা এখানে দেয়া নাই, কোথাও আছে কি LAYING, নাই, এটা দেয়া নাই। তাহলে আরেকটা আছে কি LYING, রাইট, সি নাম্বারটা এই যে ওপরে ওপরে এল, দেখো LYING একটা আছে, তো এটা কারেক্ট উত্তর, LYING, ঠিক আছে, এটা কারেক্ট উত্তর, সি নাম্বার কারেক্ট উত্তর। তো এখানে ভাই আমার এখনো ঝামেলা লাগে, কারণ মনে না থাকলে ঝামেলা হয়।
দীর্ঘদিন চর্চায় না থাকলে ঝামেলা হয়। পরীক্ষার আগে দেখে যাবা, পরীক্ষার আগে দেখে যাবা, এটা হচ্ছে তোমাদের প্রতি পরামর্শ, ঠিক আছে? পরীক্ষার আগে দেখে যাবা। লাই মানে মিথ্যা বলা, লাই মানে মিথ্যা বলা, লাইয়ের সাথে লাইট লাইট হবে। লাই মানে যখন শুয়ে থাকা হবে লাইলে লেন, লাইলে লেন, লাইমে লে লেন, লাইলে লেন, ঠিক আছে? ঠিক আছে। এখানে আরেকটা বিষয়, প্রশ্ন যদি এইভাবে আসে, প্রশ্ন যদি এইভাবে আসে, প্রশ্ন দেখো আমি বুঝবো কিভাবে যে এখানে কি হবে? ধরো আমি এগুলো ভুলে গিয়েছি, আমি পরীক্ষার হলে এগুলো সব ভুলে গিয়েছি, সব এগুলো মনে নাই, কোনটা লাই কোনটা কি সব ভুলে গেছি, ঠিক আছে? একটা বোঝার টেকনিক আছে, জাস্ট এমসিকিউ পরীক্ষায় উত্তর করার একটা টেকনিক আছে এইখানে। কি টেকনিক? এইখানে খেয়াল করো, এই যে লাই মানে যখন মিথ্যা বলা বা শুয়ে থাকা হবে, তারপরে প্রিপজিশন বা অ্যাডভার্ব বসবে, ঠিক আছে? লাই মানে মিথ্যা বলা বা শুয়ে থাকা যখন হবে, তখন প্রিপজিশন বা অ্যাডভার্ব বসবে। এখানে কি প্রিপজিশন আছে? প্রিপজিশন বা অ্যাডভার্ব আছে? প্রিপজিশন বা দেখো 243 নাম্বার, তাহলে লাই মানে শুয়ে থাকা বা মিথ্যা বলা একটাও হবে না, এই দুইটার একটাও হবে না, তাহলে কোনটা হবে? এইটা, কারণ এটার পরে নাউন বা প্রোনাউন থাকার কথা। এই যে নাউন আছে না, বোঝো কিন্তু, বোঝো কিন্তু, এইটা এইটা। তাহলে আমরা তিনটা ফর্ম মাথায় রাখবো। মিথ্যা বলা হচ্ছে লাই লাই লাইট, লাই লাইট লাইট। আর যখন হচ্ছে তোমার শুয়ে থাকা হতে হবে লাই লে লেন। আর যখন হচ্ছে তোমার কাউকে শুয়ে রাখা হবে বা ডিম পাড়া হবে লে লেট লেট, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। এইখানে এই টেকনিকটা খুব কাজে লাগবে ভাই, খুব কাজে লাগবে। এই যে দেখো এইখানে খেয়াল করো নাউন বা প্রোনাউন আছে, তাহলে এই লেট লাইটটা কি হবে? লাইয়ের পরে যে লাইট হবে নাকি? দেখো এই যে হি লেইড, হি লেইড দ্য বুক অন দ্য টেবল, এটা কোনটা হবে বলো তো? এইটা, এইটা কোনটা হবে বলো তো? এটা এটা কোনটা হবে? লাইট যখন থাকবে তখন কি, এই যে এই পাশেরটা 3 নাম্বারটা হবে। 3 নাম্বারটা কি ছিল? কিছু রাখা, কিছু রাখা, কাউকে শুয়ে রাখা আর ডিম পাড়া। দেখো কিছু রাখা, কিছু রাখা, কাউকে শুয়ে রাখা বা ডিম পাড়া, কিছু রাখা। হি লেইড দ্য বুক, সে রেখেছিল বইটিকে, রেখেছিল অন দ্য টেবিল, টেবিলের উপর রেখেছিল। মূল কথা হইতেছে নাউন বা প্রোনাউন থাকলে 3 নাম্বারটা হবে। ওকে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা কিন্তু খুবই জটিল, খুব ঝামেলা করে ভাই। ভাই ও কিসে পড়ে এটা তোমার জেনে কি লাভ? ওটা তোমার জেনে কি লাভ? মানে কে কিসে পড়ে তোমাদের জেনে কোনো লাভ আছে? আজীব ব্যাপার স্যাপার। কে কিসে পড়ে পড়ুক, তোমরা নিজের কাজ করবা, এই এমসিকিউ গুলো নিজেরা সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? এই যে নার্স কোথায় বেবিটাকে রাখছে, দা নার্স, দেখো নার্স কোথায় বেবিটাকে রাখছে? দেখো যে এই যে দা বেবি, দেখো শুয়ে রাখছে না অবশ্যই, ইন দা ক্রিবের ওপর। দেখো, তো বাচ্চাটাকে কাউকে শুয়ে রাখলে কি হবে? কাউকে শুয়ে রাখলে আমরা কি শিখলাম? লে হবে, লে, লে এর এইটার ভিতরি ভি2 হচ্ছে লেট, ভি3 হচ্ছে লেট। আর যখন মিথ্যা বলা হবে তখন লাইয়ের সাথে জাস্ট ডিটা যুক্ত করে দিবা, বোঝো কিন্তু? এ এটা মনে রাখা যাবে, মনে রাখার সিস্টেম বলি। যখন মিথ্যা, এই যে এখানে দেখো, এখানে খেয়াল করো, যখন মিথ্যা বলা হবে তো লাই তো দেয়াই আছে, তখন মিথ্যা বলার সাথে জাস্ট ডিটা যুক্ত করে দিবা, বোঝো কি? জাস্ট লাইয়ের সাথে ইটা তো দেয়াই আছে, জাস্ট ডিটা যোগ করে দিলে ভি2 ভি3 হয়ে গেল, ঠিক আছে? আর আর লে যখন থাকবে, লে মানে কাউকে শুয়ে রাখা, তখন এই লে এর সাথে দেখো তখন হবে লেড, ঠিক আছে? এল এ আইডি। আর বাকি আরেকটা কি থাকলো? আরেকটা থাকলো লাইলে লেন, লাইলে লেন, এটা এমনি মাথায় থাকবে, ঠিক আছে? লাইলে লেন, লাইলে লেন, এটা এটা মাথায় থাকবে, এটা মাথায় থাকবে এমনি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া আমার নাম এলিনা হক, মনে রাখেন, ঠিক আছে? এলিনা হক, থ্যাংক ইউ, ঠিক আছে? বৃষ্টি, থ্যাংক ইউ। তাহমিনা, লেট হবে, লেট হবে। শাওন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে ওকে ভাইয়া, এটা পরে অনেক নিজেকে পাগল পাগল লাগছে, এটা পাগল লাগবে না। জাস্ট টেকনিক্যালি খেয়াল করো, যখন মিথ্যা বলা হবে লাইয়ের সাথে ডি যুক্ত করবা। ঠিক আছে? এটা দুনিয়ার এমন কোনো মানুষ নাই ভাই যার ভুল হয় না, এটা ভুল হয়, ঠিক আছে? লাই মানে শুয়ে থাকা, সো এইটা থেকে আবার প্রশ্ন আসবে। এই পাগল পাগল জায়গা থেকে দেখো কতগুলা প্রশ্ন আসছে ভাই। এ দেখো প্রশ্ন কতগুলো আসছে এখান থেকে, 262 নাম্বার পর্যন্ত, ঠিক আছে? প্রায় 20-25টা প্রশ্ন আসছে। ওকে, এগুলো বেসিক, এগুলো তোমরা পারবা। সেল সোল টোল রাইভ রাইভ, এগুলো এগুলো তোমরা পারবা, এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না। আমরা নিচে যাব, এগুলো এগুলো একটা নিয়েও আলোচনা করব না, একটা নিয়েও, এগুলো খুব সহজ, এগুলো নিয়ে আলোচনা করব না। এটা জটিল কনফিউজিং আবার একটা নিয়ম আছে, সেটা নিয়ে আলোচনা করব। রাইজ মানে কি? বৃদ্ধি পাওয়া। এটার ভি2 হচ্ছে কি? রোজ, খেয়াল করো। আর এটার ভি3 হচ্ছে রাইজেন, রাইজ রোজ রাইজেন, রাইজ রোজ রাইজেন, রাইজ রোজ রাইজেন, রাইজ রোজ রাইজেন। আর অ্যারাইজ মানে কি? ওঠা বা উদ্ভূত হওয়া। আর অ্যারাউজ, অ্যারাইজেন, ঠিক আছে? খেয়াল করো, অ্যারাইজ অ্যারোজ অ্যারাইজেন, অ্যারাইজ অ্যারোজ অ্যারাইজেন। এখন এইখানে বৃদ্ধি পাওয়া আর ওঠা, এটা কিন্তু। আর রেইজ মানে ওঠানো, রাইজ এবং রেইজ, খেয়াল করো, রাইজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? আর রেইজ মানে হচ্ছে
ওঠানো মানে বৃদ্ধি করা, ঠিক আছে? আগে খেয়াল করো, অ্যারাইজ মানে ওঠা বা উদ্ভূত হওয়া, আর রাউজ মানে হচ্ছে কি জাগ্রত করা। এইটা কিন্তু ভাই নিজে নিজে হয়, ঠিক আছে? ধরো আমি নিজে, ধরো ঘুম থেকে উঠছি তখন, বা কোনো কিছু আমার নিজে যখন ওটা হবে তখন অ্যারাইজ। তখন তোমাকে অন্য কেউ উঠাইছে, তো তোমার মা তোমাকে জাগ্রত করছে, তখন কি বসবে? রাইজ, অ্যারাইজ বসবে, তখন রাউজ বসবে। এইটা জাস্ট খেয়াল করো। আর এই যে রাইজ, রোজ, রাইজেন, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, মানে এইটা রাইজটা মনে থাকলে অ্যারাইজটাও মনে থাকবে, কিচ্ছু না, খালি এ অতিরিক্ত, রাইজ, রোজ, রাইজেন, অ্যারাইজেন, অ্যারাইজেন এখানেও, ঠিক আছে? আর রেইজ মানে রেইজড, রেইজড, আর রাউজ, রাউজ, এটা এটা নিয়ে জটিলতা, মানে ভিটু ভিতরি নিয়ে জটিলতা হবে না। বাট বাংলাটা রাইজ মানে বৃদ্ধি পাওয়া, আর যখন রেইজ করবে, যে রেইজ করবে, যে রেইজ ইউর ভয়েস বলে না, রেইজ মানে এরকম। দেখো অ্যারাইজ যখন হচ্ছে ওঠা, দেখো দ্য প্রাইস, দ্য প্রাইসেস অফ রাইস আর, দেখো তো যে দ্য প্রাইসেস অফ রাইস আর রাইজিং, মানে তোমার চালের দামটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এখন খেয়াল করো, এখন এইটা, এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাইয়া এটা পেসিভ কেন করা যায় না? অনেকে প্রশ্ন কিন্তু করতে পারে। দেখো তোমরা কি এইটা এইটা বুঝতে পারলা কিনা, একটু কমেন্টে কমেন্ট। ভাইয়া স্যার আমাকে আজকে প্লিজ, কজ জানতে চাইছি স্যার, আমি আস্ক করছি কজ জানতে চাইলাম যে আপনার কাছ থেকে বুকটা আছে মেনি, অ্যাডমিশন দিবে নাকি এইচএসসি তে, পারে এইটুকু। তখন নাউন এখন হবে, আল্লাহ মাথা বন বন করছে। এটা এটা খুব একটু একটু এখনই ক্লাসে যদি দয়া করে একটু বলবেন কোন চ্যাপ্টার থেকে? কনজুগেশন অফ ভার্ব থেকে ক্লাস, চিন্তা করি করছি টেস্টের পর 5 দিন বই ধরবো না, কিন্তু অনলাইন ক্লাস অন্য কথা। ঠিক আছে আরিফ, থ্যাংক ইউ ভাইয়া, সময় করে দেন, পেজ লেগে যাচ্ছে ভাইয়া, সামারি করে দেন। সামারি করে দিলাম তোরে ভাই, সামারি আরেকবার, এটা আমি বোঝাবো, এটা বোঝাবো, এটা বোঝাবো, এটা বোঝাবো, এইটা বোঝাবো। দেখো, আর দেয়ার এনি ম্যাটার্স, আর দেয়ার এনি ম্যাটার্স ফ্রম দ্য মিনিটস অফ দ্য লাস্ট মিটিং, যে আর দেয়ার এনি ম্যাটার্স মানে কোনো ম্যাটার্স বা হয়েছে ফ্রম দ্য লাস্ট মিটিং, মানে অ্যারাইজ হয়েছে, মানে উঠেছে, এনি ম্যাটার্স ফ্রম দ্য লাস্ট মিটিং। দেখো অনিয়ন প্রাইস হ্যাভ ড্যাশ টু মাস দিস মান্থ, হ্যাভ রাইজেন মানে বৃদ্ধি পেয়েছে, অনিয়ন প্রাইসেস। এখন দেখো একটা সহজ উদাহরণ যাই, শি ওয়াজ সো সাউন্ড অ্যাসলিপ, যে সে এতই ঘুমে মানে মগ্ন ছিল যে, ঘুমে ডুবে ছিল যে, ইট ওয়াজ মোস্ট ডিফিকাল্ট টু ড্যাশ হার। এইটা বুঝলে সব বুঝবা। দেখো তো সে এতই ঘুমে মগ্ন ছিল বা ডুবে ছিল যে, ইট ওয়াজ মোস্ট ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, টু ড্যাশ হার, তাকে কি করানো, তাকে কি করানো, টু ড্যাশ হার মিন্স তাকে ওঠানো, ঠিক আছে? টু প্লাস ভার্বের 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 ভি টু ফর্ম, সরি ভার্ব বেস ফর্ম বসবে, কারণ টু রেইজ রাউজ হবে, সরি টু রাউজ, কারণ রাউজ মানে কি অন্যকে জাগানো, এই দেখো জাগ্রত করা, তাহলে তাকে জাগ্রত করা খুবই কঠিন, জাগানো। এটা ওয়াজ, ইট ইজ আওয়ার পলিসি টু ডিল উইথ দ্য প্রবলেমস অ্যাজ দে, ইট ইজ আওয়ার পলিসি, এটা হচ্ছে আমাদের পলিসি, টু ডিল উইথ দ্য প্রবলেমস অ্যাজ দে অ্যারাইজ, মানে কি ছিল অ্যাজ দে অ্যারাইজ, অ্যারাইজ মানে ওঠা, দে অ্যারাইজ মানে তার সমস্যার, এটা আমাদের নীতি যে একটু এই যে ওই সমস্যাটার সাথে ডিল করা, যেহেতু তারা এটা উঠিয়েছে, ঠিক আছে? যে তারা যেহেতু সমস্যাটা উঠিয়েছে, তাই আমাদের এটা আমাদের পলিসি বা নীতি ওই সমস্যাটা সম্পর্কে ডিল করা, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এখন খেয়াল করো, ইট ওয়াজ যখন হয়েছে, এই প্রশ্নটা আবার অন্যভাবে আসছে, ইট ইজ এর থেকে ওয়াজ যখন হয়েছে, তখন আবার এইটা আবার অ্যারাইজটা হয়ে গেছে অ্যারোজ, এই নাম্বারটা কারেক্ট উত্তর। বুঝতে পারলা কি ব্যাপারটা? ব্যাপারটা কি বুঝলা? কি বুঝলা? কি এটা কিন্তু কঠিন, কঠিন কিন্তু, কঠিন কিন্তু, এটা 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 কিন্তু কঠিন, মাথা ভন ভন মানে সেই ভন ভন করবে। এগুলো এগুলো কমন বিষয়, এগুলো তোমরা পারবা, ষাট 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 কষ্ট কষ্ট কট, এগুলো 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 ঝামেলা হবে না। ঝামেলা যেখানে হবে সেই, হ্যাঁ মোটামুটি 3টা জায়গা যদি কেউ ভালো করে মনে রাখে, সেটা হইতেছে কি, সব থেকে বড় ঝামেলার জায়গা হইতেছে কি ভাই, এইটা, এইটা হইতেছে সব থেকে বড় ঝামেলা। এইটা কি করবা জানো, খাতায় লিখবা। এইটা 3টা কনফিউজিং আছে, উপরে একটা পড়াইছি, এইটা হ্যাং, এইটা আর নিচে আর একটা কনফিউজিং, এইটা পড়ালাম, যে এখন যেটা পড়ালাম অ্যারাইজ অ্যারোজের, এই 3টা খাতায় লিখে ফেলবা। লিখে ফেলে, লিখে ফেলে মানে দেয়ালে ওয়ালে ঝুলাই দিবা, ঠিক আছে? আর একটা কাজ করবা, এই যে উদাহরণগুলো খুব বাংলা সহ, বাংলা সহ সলভ করবা, ঠিক আছে?
তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আমরা আজকে চলো নতুন একটা টপিক পড়বো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ পড়ার আগে আমি আমি আমার শিট থেকে কিছু পড়াশোনা করাবো। যারা শিখতে চায় তারা থাকবে, আর যারা শিখতে চায় না তারা চলে যাবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ পড়ানোর আগে আমার শিট থেকে কিছু পড়াশোনা করানো খুব জরুরি, খুবই জরুরি। আমার শিট থেকে পড়ানো খুব জরুরি। এত কঠিন না, মনোযোগ দিয়ে ক্লাসটা করলে বোঝা যাবে। হ্যাঁ, এটা এত বেশি কঠিন না, মনোযোগ দিয়ে ক্লাসটা করলে বোঝা যাবে। ক্লাস করার সময় একটু ওই যে মেসেঞ্জার, একটু ফেসবুক, এগুলো বাদ দিতে হবে। ঠিক আছে, তো এখন চলো আমরা জাস্ট এই 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 টপিকটা একটু আমাদের শিট থেকে পড়বো। এই টপিকটা অল্প একটু আমাদের বেসিক ইংলিশের শিট থেকে পড়বো। ঠিক আছে, একটু জাস্ট আমরা চলে যাব ওইখানে। এখানে দেখো, এখানে মনে রাখবা যে অ্যাডজেক্টিভ চেনার উপায়। দেখো এখানে মাথায় রাখতে হবে, সবাই ক্লাসে থাকবা, সবাই ক্লাসে থাকবা, সবাই দেখো অ্যাডজেক্টিভ। ওকে ওকে ওকে, দেখো জাস্ট খেয়াল করবা, অ্যাডজেক্টিভ চেনার আগে প্রথমে নাউনকে চিনতে হবে। কি চিনতে হবে? নাউনকে চিনতে হবে। অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক থাকবে নাউনের, অ্যাডজেক্টিভের সাথে কার সম্পর্ক থাকবে? নাউনের। অ্যাডজেক্টিভ চেনার আগে প্রথমে নাউনকে চিনতে হবে। সেই নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে অ্যাডজেক্টিভ পাওয়া যাবে। সেই নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যাবে? অ্যাডজেক্টিভ। সেই নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে আমরা কি পাবো? অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাপারটা কি আসলো? অ্যাডজেক্টিভ চেনার আগে সবাই খাতায় লিখবা, সবাই খাতায় লিখবা যে অ্যাডজেক্টিভ চেনার আগে প্রথমে নাউনকে চিনতে হবে। সেই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তরে যেটা পাওয়া যাবে সেটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করতো, রহিম ইজ এ গুড টিচার। এখানে টিচারটাকে প্রশ্ন করো তো, রহিম কেমন টিচার? প্রশ্ন করো তো কেমন টিচার, উত্তর আসতেছে কিন্তু কেমন টিচার। প্রথমে কি করবা? নাউন চিহ্নিত করো, নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন, রহিম কেমন টিচার, রহিম হচ্ছে গুড টিচার। তাহলে গুডটা হইতেছে এখানে অ্যাডজেক্টিভ। এখন দেখো রাকিব ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট। দেখো স্টুডেন্টটাকে প্রশ্ন করো তো কেমন স্টুডেন্ট, উত্তর আসতেছে অ্যাটেন্টিভ স্টুডেন্ট। তাহলে এই অ্যাটেন্টিভ এবং গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাটেন্টিভ এবং গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাটেন্টিভ এবং গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। মাথায় থাকবে। তাহলে বিষয়টা কি? অ্যাডজেক্টিভ চেনার আগে প্রথমে কি করতে হবে? প্রথমে নাউন চিনতে হবে, সেই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা অ্যাডজেক্টিভ। এটা একটা বেসিক রুলস, একটা বেসিক রুলস। ঠিক আছে, নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করে যেটা পাওয়া যাবে সেটা অ্যাডজেক্টিভ। সবাই কি এটা বুঝতে পারলা কিনা বলো? সবাই এটা বুঝতে পারলা কি না আমাকে বলো একটু। সবাই বুঝতে পারলা কিনা? এই অ্যাডজেক্টিভের ওই রুলসটা বুঝতে পারলা কিনা একটু জানাও। এইটা এখানে অনেকভাবে বলা হয়েছে। ওই কেমন কথাটা যদি মনে থাকে, অ্যাডজেক্টিভে পৃথিবীতে যত প্রশ্ন আছে তোমরা সলভ করতে পারবা। পৃথিবীতে যত প্রশ্ন আছে অ্যাডজেক্টিভ সম্পর্কে, তুমি কেমন দ্বারা প্রশ্ন করেই সলভ করতে পারবা। আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, মনে রাখতে হবে দুইটা জিনিস। কি কি? প্রথমে নাউন একটা খুঁজতে হবে, সেই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে। নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তরে আমরা কি পাবো? অ্যাডজেক্টিভ। নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? উত্তরে পাবো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ পাওয়ার আগে, থ্যাংক ইউ আহসান হাবিব, জান্নাত, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আমরা নাউন খুঁজবো, সেই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করব। আচ্ছা চলো তো আমরা এইখান থেকে, এখানে কিছু নাই, একটা অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকেই শুধু মডিফাই করতে পারি। ঠিক আছে, এটা মাথায় রাখবা যে একটা অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করতে পারে? নাউনকে বা প্রোনাউনকে। যাহা নাউন তাহাই প্রোনাউন। ঠিক আছে, নাউনের জায়গায় নাউন বা প্রোনাউন, একটা অ্যাডজেক্টিভ জাস্ট মনে রাখবা, একটা অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করতে পারে? নাউন বা প্রোনাউনকে। নাউন বা প্রোনাউনকে এতটুকু মাথায় রাখলে অ্যাডজেক্টিভটা কাকে, অ্যাডজেক্টিভটা মডিফাইং ওয়ার্ড বা কোয়ালিফাইং ওয়ার্ড, মডিফাই করতে পারে বা কোয়ালিফাই করতে পারে, এই কারণে এটাকে মডিফাইং ওয়ার্ড বা কোয়ালিফাইং ওয়ার্ড বলা হয়। ঠিক আছে, দ্য ফাংশন অফ দ্য অ্যান অ্যাডজেক্টিভ টু মডিফাই এ নাউন অর এনি ইকুইভ্যালেন্ট টু নাউন। নাউন অথবা নাউনের সমকক্ষ যেগুলো সেগুলোকে মডিফাই করতে পারে। এখন কথা হইতেছে ভাইয়া নাউন আছে, নাউন ফ্রেজ আছে, এগুলো কেন বললাম না? নাউন আর নাউনের এনিথিং ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য বা সমকক্ষ। নাউনের সমকক্ষ বোঝালে এই তিনটা সবগুলো হয়। এখন যদি আমরা শুধু নাউন দাগাইতাম, প্রোনাউন বাদ পড়ে যাইতো, নাউন ফ্রেজ দাগাইতে বাকি দুইটা বাদ পড়ে যাইতো। কথা হইতেছে যে আমরা এমন একটা উত্তর দিলাম, ডি নাম্বারটা দিলে সবগুলোই বোঝায়। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা প্রথমে কি শিখছি? নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো কি? অ্যাডজেক্টিভ। নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? অ্যাডজেক্টিভ। এটা মাথায় রাখতে হবে যে নাউনের আগে যাই বসে তাই অ্যাডজেক্টিভ। ওটা না, নাউনের আগে যাই বসে তাই অ্যাডজেক্টিভ। শাহন, আমার শীট আবার একটু দেখান। আচ্ছা, আমার শীট আবার একটু দেখান। যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তরে যেটা পাওয়া যায় এটা হইতেছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাউনকে ওগুলো ভোকাস রুলস বাদ দাও। এইটা জাস্ট মনে রাখো, কাজে লাগবে। ঠিক আছে, ওগুলো সব বাদ। এরপরে আসো, এরপরে চলো আমরা এখানে খেয়াল করব। অ্যাডজেক্টিভ প্রধানত দুই প্রকার, একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো ভাই পড়া লাগবে না, এগুলো চাকরির জন্য জীবনেও লাগবে না। ঠিক আছে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ। যে অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসে সেটা ব্যাপারটা বোঝো।
ব্যাপারটা বোঝো। এইখানে বলছে কি হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় না, এইখানে বয়টা কি নাউনের পূর্বে, অ্যাডজেক্টিভটা বসছে না, ইন্টেলিজেন্ট শব্দটা নাউনের পূর্বে বসছে না, এটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, মানে নাউনের দোষ গুণ প্রকাশ করতেছে। ঠিক আছে, নাউনের পূর্বে বসে তার, এটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর একটা কি, অ্যাডজেক্টিভ যখন ভার্বের পরে বসে তখন সেটাকে প্রেডিকেটিভ হিসাবে নাউন বা প্রোনাউন। বিষয়টা এক সহজ বিষয়, যে যদি আমরা বলি যে হি ইজ গুড, বলতে পারি না এরকম বলি না আমরা, হি ইজ গুড বলি না। এই হি ইজ গুডে দেখো তো এখানে কি অ্যাডজেক্টিভটা ভার্বের পরে বসলো না, যেটা ভার্বের পরে বসে ভাই সেটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আর যেটা কি নাউনের আগে বসে সেটাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এটা যারা মানে ভালো মানে শেখার জন্য আর কি এটা চলে, মানে এটা চাকরি পরীক্ষায় বা কোনো পরীক্ষায় আসবেন, নাউনকে কেমন দিয়ে কোশ্চেন করে অ্যাডজেক্টিভ পাওয়া যাবে, এটা মাথায় রাখে ফুরকান, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি? অ্যাট্রিবিউটিভ হচ্ছে নাউনের আগে যেটা বসে, যে নাউনকে মডিফাই করে, সেই অ্যাডজেক্টিভটা, মানে এই ইন্টেলিজেন্ট। আর ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ বসে, এই যে ইজ ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, সরি প্রেডিকেট অ্যাডজেক্টিভ, ঠিক আছে, প্রেডিকেটিভ বা প্রেডিকেট অ্যাডজেক্টিভ হোয়াটএভার। দেখো এখন কতগুলো অ্যাডজেক্টিভ, এই যে এলাইক, অ্যাফ্রাইড, অ্যাবভ, এগুলো শুধুমাত্র সাধারণত প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো তোমরা একটা কথাই মনে রাখতে হবে ভাই, কি জানো, যে একটা কথাই মনে রাখতে হবে যে ভার্বের পরে যে অ্যাডজেক্টিভটা হয় ওটাকে বলা হয় প্রেডিকেট অ্যাডজেক্টিভ, বাকিটা অ্যাট্রিবিউটিভ। তো এগুলো প্রপার অ্যাডজেক্টিভ। আসো চলো প্রপার অ্যাডজেক্টিভ। আচ্ছা এগুলো পড়ানোর আগে আমার শিট থেকে আরো একটা খুব গুরুত্বপূর্ণ পড়ানো বাকি আছে, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সব জায়গায় নাই, এটা সব জায়গায় নাই, খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু আমরা আমাদের বেসিক ইংলিশ কোর্সেই এটা পড়িয়ে থাকি। দেখো অ্যাডজেক্টিভ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ দুই ভাবে চেনা যায়, একটা হচ্ছে সাফিক্স দেখে, একটা হচ্ছে পজিশন দেখে। একটা সাফিক্স দেখে, একটা পজিশন দেখে। আমি এটা কিন্তু খুব দ্রুত পড়ায় যাব, কারণ এটা এখানে বোঝানোর কিছু নাই। অ্যাডজেক্টিভ দুই ভাবে চেনা যায়। ওরে ভাই আমি যেটা বলছি সেটা মাথায় রাখো। অ্যাডজেক্টিভ দুই ভাবে চেনা যায়। দেখো শব্দের শেষে টিআইসি, এটা সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ হয়। তো শব্দের শেষে সাফিক্স যদি যুক্ত হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। আর অবস্থান দেখে পরে পড়বো। আগে দেখো সাফিক্স দেখে, শব্দের শেষে টিআইসি বা আইসি সাফিক্স থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন অপটিমিস্টিক শব্দটার শেষে কি টিআইসি আছে না, অপটিমিস্টিক শব্দটার শেষে টিআইসি আছে না, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হবে। অপটিমিস্টিক শব্দটার শেষে কি টিআইসি আছে না, এটা অ্যাডজেক্টিভ হবে। এই যে অপটিমিস্টিক শব্দটা শেষে টিআইসি আছে, এটা অ্যাডজেক্টিভ হবে, মনে থাকবে। তো যেই শব্দের শেষে টিআইসি থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন টিআইসি বাইসি, যেমন অপটিমিস্টিক, এরকম অনেক শব্দ আছে। এরকম কিছু শব্দ তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, তোমরা যদি জেনে থাকো তাহলে এরকম কিছু শব্দ আমাকে জানাতে পারো, ঠিক আছে। নেক্সট আসো, শব্দের শেষে টিআইভি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন অ্যাটেন্টিভ, দেখো অ্যাটেন্টিভ শব্দটা অ্যাডজেক্টিভ। সব স্ক্রিনশট করতে পারো, এগুলো পড়ানোর সাথে সাথে। শব্দের শেষে এসআইভি থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন হচ্ছে এক্সপেন্সিভ। শব্দের শেষে এসআইভি থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন হচ্ছে কি এক্সপেন্সিভ। শব্দের শেষে টিক থাকলে অ্যাডজেক্টিভ, যেমন অপটিমিস্টিক। টিপ থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন অ্যাটেন্টিভ। এসআইভি থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন এক্সপেন্সিভ। শব্দের শেষে লেস থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন হচ্ছে কেয়ারলেস, ঠিক আছে। শব্দের শেষে লেস থাকলে অ্যাডজেক্টিভ হয়, মনে রাখবা লেস মানে হচ্ছে নেই, নেই মানে কি যত্ন ছাড়া, যত্ন নাই, যত্ন কেয়ার মানে যত্ন, লেস মানে নাই, যে যত্ন নাই বা যত্ন ছাড়া। আর শব্দের শেষে ফুল থাকলেও সেটা অ্যাডজেক্টিভ হয়, যেমন কেয়ারফুল। এরকম অনেক শব্দ আছে। শব্দের শেষে বিএলই থাকলে সেই শব্দটা অ্যাডজেক্টিভ হয়, যেমন রেসপন্সিবল। দেখো রেসপন্সিবল শব্দটা শেষে বিএলই আছে, বিএলই। শব্দের শেষে বিএলই থাকলেও সেটা অ্যাডজেক্টিভ। জাস্ট খালি খেয়াল করো, এই ধরনের মনে থাকবে, এগুলো সব মনে থাকবে। তোমরা এই ধরনের আরো 3-4টা করে শব্দ খুঁজবা। ধরো লেস দিয়ে আরো 4টা বা 5টা শব্দ খুঁজবা, ঠিক আছে, আরো কয়েকটা শব্দ। সিপ দিয়ে আরো কিছু শব্দ খুঁজবা, এরকম হচ্ছে ফুল দিয়ে আরো কিছু শব্দ খুঁজবা, বিএল দিয়ে আরো কিছু শব্দ খুঁজবা। তাহলে তোমার এগুলো মনে থাকবে। কিচ্ছু না, এগুলো জটিল কিছু না। শব্দের শেষে ওইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন কনসাস, ঠিক আছে। কনসাস শব্দটার শেষে ওইউ আছে, ওইউএস আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম আমরা শিখেছিলাম, যে ভার্বের সাথে যদি এল থাকে, ভার্বের সাথে এল থাকলে সেটা হয় নাউন। আর এইখানে মনে রাখবা যে নাউনের সাথে যদি এল থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ। এটা মাথায় রাখো। আমরা এইটা মাথায় রাখবো, দুইটা নিয়মেই গুরুত্বপূর্ণ, এইটা বেশি গুরুত্বপূর্ণ। ভার্বের সাথে এল থাকলে হয় নাউন, যেমন আমরা শিখেছিলাম যে প্রপোজ থেকে প্রপোজাল, এটা কিন্তু মনে আছে, প্রপোজ থেকে প্রপোজাল নাউনের চ্যাপ্টারে শিখেছিলাম। এই যে ভার্ব থেকে এল, যে ভার্বের সাথে এল যুক্ত হয়ে নাউন হলো, এটা একটা নিয়ম। আর নাউনের সাথে এল যুক্ত হলে অ্যাডজেক্টিভ হবে, এটা একটা নিয়ম। এইটা হচ্ছে সেই নিয়ম, নাউনের সাথে এল। দেখো ন্যাশন শব্দটা মানে জাতি, এই ন্যাশনের সাথে এল যুক্ত হয়ে ন্যাশনাল শব্দটা অ্যাডজেক্টিভ হয়েছে, মনে থাকবে যে ন্যাশনের সাথে এল যুক্ত হয়ে ন্যাশনাল শব্দটা অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাপারটা কি ঘটলো ব্যাপারটা খেয়াল করো তো, যে ব্যাপারটা কি ঘটলো, যে নাউনের সাথে এল থাকলে অ্যাডজেক্টিভ হবে, মনে থাকবে নাউনের সাথে এল হলে অ্যাডজেক্টিভ হবে। এটা মাথায় রাখবা।
নেক্সট আসো, এই তিনটা শব্দ শিখে আমরা আবার মাস্টারে যাব। শব্দ শেষে ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট শব্দটার শেষে ইএনটি আছে, ডিপেন্ডেন্ট ইএনটি থাকলে সেই শব্দটা অ্যাডজেক্টিভ হয়। ডিপেন্ডেন্ট শব্দ বলে রাখবা অ্যাডজেক্টিভ হয়। এবার এরপরে দেখো এটা টেকনিক শিখাবো। শব্দের শেষে এলওয়াই, মনে রাখবা যে নাউনের সাথে এলওয়াই হলে হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর একটা বিষয় মনে রাখবা, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে হবে অ্যাডভার্ব। এটা দুটো বিষয় একটা কি শিখালাম, যে নাউনের সাথে এলওয়াই হলে হবে অ্যাডজেক্টিভ, নাউনের সাথে এলওয়াই হলে হবে অ্যাডজেক্টিভ, নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব, নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব হবে, ঠিক আছে। তাহলে নিয়মটা শিখো। এই যে ফ্রেন্ড শব্দটা, ফ্রেন্ড মানে বন্ধু, এই শব্দটা হচ্ছে নাউন, এটার সাথে এলওয়াই যুক্ত করলাম, এটা হলো অ্যাডজেক্টিভ। আর এরকম একটা শব্দ, ধরো আমি একটা শব্দ লিখলাম যে ইজি, ইজি শব্দটা ইজিলি, এই ইজি শব্দটা কিন্তু হচ্ছে ইজি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলাম, ওইটা হলো অ্যাডভার্ব। আর নাউনের সাথে এলওয়াই যুক্ত করলাম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা মাথায় থাকবে, খুব গুরুত্বপূর্ণ নিয়ম, খুব গুরুত্বপূর্ণ নিয়ম, ঠিক আছে। হ্যাঁ, এটা এটা অনেক জায়গায় পড়বা তোমরা। ওকে, লাস্ট পরবর্তীতে শব্দের শেষে এলওয়াই এর বিষয়টা ক্লিয়ার। শব্দের শেষে টিও আর ওয়াই থাকলে সেই শব্দটা অ্যাডজেক্টিভ হয়, যেমন ম্যান্ডেটরি শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ম্যান্ডেটরি, দেখো টরি আছে, ম্যান্ডেটরি, এরকম আরো শব্দ আছে। তো অব্লিগেটরি, এই টরি থাকলে টিও আর ওয়াই, শব্দ শেষে টারি থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন হেরিডিটারি টারি, টি এ আর ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, টি এ আর ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, মনে থাকবে। শব্দ শেষে ইডি থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন ডিটারমাইন্ড স্টুডেন্ট, ডিটারমাইন্ড শব্দটা খেয়াল করো, ডিটারমাইন্ড শব্দ শেষে ইডি আছে, ডিটারমাইন্ড সব যত ভার্বের পাস্ট পার্টিসিপল আছে সব হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। এখন এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ চেনার উপায়। আমরা কি দেখে এটা চিনলাম? এগুলো যে শিখলাম, স্ক্রিনশট করতে চাইলে কেউ করতে পারো। সাফিক্স থেকে অ্যাডজেক্টিভ চেনা শিখলাম। চলো আমরা আমরা সাফিক্স এগুলো, এখন এগুলো কিভাবে মনে রাখবে? এই যে এখানে আরো দুইটা শব্দ লিখবা, ধরো এখানে আরো একটা শব্দ লিখলাম অব্লিগেটরি, দেখো এই যে এই যে ম্যান্ডেটরির পরে আমি অব্লিগেটরি লিখলাম, তোমরা আরো দুইটা শব্দ বের করে লিখবা। তাহলে প্রতিটার পাশে পাশে আরো দুইটা তিনটা করে শব্দ বের করে লিখলে উন্নতি হবে। যেগুলো কথা বলতেছি সেগুলো শুনলে উন্নতি হবে। এর বাইরে যদি ক্লাস করে বোকা শোকার মতো বসে থাকো, কোনো উন্নতি হবে না। ঠিক আছে, ওই পর্যন্ত আশা করছি সবার ক্লিয়ার। আমরা নেক্সট অ্যাডজেক্টিভ, প্রপার নাউন থেকে যেটা অ্যাডজেক্টিভ হয়। প্রপার নাউন কোনটা? ধরো আমেরিকা একটা প্রপার নাউন না? একটা দেশের নাম। আমেরিকান নাগরিকদেরকে কি বলা হয়? আমেরিকান বলা হয় না? এই যে বাংলাদেশের নাগরিকদেরকে কি হয়? বাংলাদেশি বলা হয় না? আমেরিকান নাগরিকদেরকে কি বলা হয়? আমেরিকান। ইন্ডিয়ান নাগরিককে কি বলা হয়? ইন্ডিয়ান। যে দেখো চায়নার নাগরিককে বলা হয় চাইনিজ নাগরিক, ফ্রান্সের নাগরিককে বলা হয় ফ্রেঞ্চ, মানে ইংল্যান্ডের নাগরিককে বলা হয় ইংলিশ সিটিজেন। তো এই যে মনে রাখবা যে নাউন থেকে, না প্রপার নাউন থেকে যে নাউনটা হয়, যে এই যে এশিয়ান নাগরিককে এশিয়ান সিটিজেন বলা হয়, আফ্রিকান সিটিজেন। মূল কথা হইতেছে নাও প্রপার নাউন থেকে যে নাও মানে অ্যাডজেক্টিভটা হয় সেটাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। এটা কিভাবে? এটা দেখো, যে আই লাইক জাপানিজ কার্স, আমি দেখো আমি জাপানিজ কার্স কে লাইক করি, তো জাপান থেকে যেটা হয়েছে সেটাই জাপানিজ, তো প্রপার নাউন থেকে হয়েছে, এই কারণে এটাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন এইটা যে অ্যাডজেক্টিভ, এটা কিভাবে বুঝবো? আমি কি শিখেছিলাম? নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করা। আমি কেমন কার পছন্দ করি? আমি জাপানিজ কার পছন্দ করি। এই উত্তর হয়ে গেল। বুঝতে পারলাম যেটা প্রপার নাউন থেকে আসে। এটা এগুলো আমার কাছে খুব মানে মামুলি বিষয় মনে হয়। পজিশন পড়াবো যতক্ষণ যেতটুকু বিষয় লাগবে ততটুকু জিনিস পড়াবো। ঠিক আছে, যতটুকু বিষয় লাগবে ততটুকু জিনিস পড়াবো। ঠিক আছে, আমি পড়ানোর ধরন আমার এইটা, যা লাগবে তাই পড়াবো। হুট করে অহেতুক জিনিস পড়া লাভ নাই। তোমার যতটুকু বোঝানোর, এইটাকে বেসিক পড়ানো বলা হয়। বেসিক আসলে আমি এভাবে পড়াই না, অন্যভাবে পড়াই, বাট এই বই পড়াইতে হচ্ছে দেখে আমি বেসিক অন্যভাবে পড়াই। এই আমার বেসিক ইংলিশ কোর্সে দারুণ সুনাম আছে স্টুডেন্টদের কাছে, অনেক সুনাম। যত স্টুডেন্ট করেছে এই কোর্স অনেক সুনাম আছে। দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, এটা কি? দেখো নাউন বা প্রোনাউনের দোষ বা গুণ বা অবস্থা প্রকাশ। হি ইজ এ ওয়াইজ বয়, সে কেমন বয়? ওয়াইজ বয়। কেমন বয়? তো বয়টার দোষ গুণ বুঝাইলো না, বয়টা কেমন? জ্ঞানী। এখন হি ইজ এ ব্যাড বয়, গুড বয়, নোবেল বয়, রিচ বয়, অনেস্ট বয়, কোল্ড বয়, ওয়ার্ম বয় হইতে পারে কিন্তু। ঠিক আছে, মূল কথা হচ্ছে নাউনটাকে বর্ণনা করলে সেটা হবে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, বা বর্ণনা করলে, দোষ গুণ বর্ণনা করলে
দোষগুণ অবস্থা, সেটাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নাউন অবস্থাটা বর্ণনা করতেছে, নাউনটার অবস্থাটা বর্ণনা করতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে দেখো, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ মানে পরিমাণ যেটা, অ্যাডজেক্টিভের পরিমাণ যে, দেখো গিভ মি সাম সুগার, যতগুলো ডিটারমিনার আছে সবগুলো ডিটারমিনার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির বেলায় দেখবা অধিকাংশ ব্যবহার হবে। দেখো জাস্ট আবার না, যতগুলো ডিটারমিনার বলা ভুল হবে, জাস্ট তোমরা খেয়াল করবা কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ বোঝাবে, ঠিক আছে? কোয়ান্টিটি দেখো, এই যে এনাফ, মাস, মোর, লিটল, নো, নান, এনি, সাফিসিয়েন্ট, গ্রেট, লেস, প্লেন্টি। দেখো এই যে গিভ মি সাম সুগার, আমাকে কিছু চিনি দাও, এই যে কিছু চিনি দাও, সাম সুগার, এই যে খেয়াল করো, এই যে সাম, এই যে সাম সুগারে এই যে সাম আছে না, এই সামটা হচ্ছে দেখো পরিমাণ, কিছু চিনি পরিমাণ বোঝাচ্ছে না, কোয়ান্টিটি। দেখো যে আমার কাছে অনেক টাকা আছে, যে আই হ্যাভ মাস মানি, ঠিক আছে, আমার কাছে অনেক টাকা আছে, তো টাকার পরিমাণ বোঝাচ্ছে না। আমার কাছে টাকা নাই, না থাকলে লিটল মানি বা লিটল মানি, মানে অল্প, নেই বললেই চলে, এরকম টাকা আছে। সো হোয়াট এভার, মূল কথা হইতেছে কি, যে যেটা দ্বারা পরিমাণ বোঝাবে এটা অ্যাডজেক্টিভ অফ কি কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ। নিউমারাল অ্যাডজেক্টিভটা কি? নিউমারালে নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রমবাচক। দেখো এই নিউমারাল অ্যাডজেক্টিভ সহজ, এই যে দেখো 1 2 3, ফার্স্ট সেকেন্ড থার্ড, সিঙ্গেল ডাবল ট্রিপল, সাম সেভারেল মেনি ফিউ। দেখো সাম কিন্তু ওইখানেও হয় এইখানেও হয়, সাম কিন্তু এখানেও হয় এইখানেও হয়, ঠিক আছে? সো এই মাথায় রাখবে, নিউমারাল অ্যাডজেক্টিভটা হচ্ছে যে সংখ্যা বা ক্রম গুণিত, এই যে 1 2 ধারা যেটা সংখ্যক, যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 1 2 3 4, মানে সিরিয়ালটা মেইনটেইন করতেছে, এই কারণে এটাকে নিউমারাল অ্যাডজেক্টিভ বলা হয়। যে আই হ্যাভ 5 ফিঙ্গার্স, তো এই যে 5টা হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ, যেটা সংখ্যাবাচক আর ধারাবাহিকতা বজায় রাখে, নিউমারাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা খুব জটিল কোনো টার্ম না। এগুলো মানে এত রুলস পড়লে আসলে স্টুডেন্ট পাগল হয়ে যাবে রে ভাই, এত রুলস পড়লে পাগল হয়ে যাবে আসলে। এত রুলস পড়লে মানে বেসিক জানতে হবে, তারপরে এই বইটা পড়তে আসতে হবে, বা টিচারের সহায়তায় পড়তে পারো। দেখো ডেফিনেট নিউমারাল অ্যাডজেক্টিভ, নাউনের নির্দিষ্ট সংখ্যা বা পর্যায় গুণিতক বোঝালে, দেখো যে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপল মাল্টিপ্লিকেটিভ মাল্টিপ্লিকেটিভ নিউমারাল, দেখো 1 2 3 4 5 এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার। আর মাল্টিপ্লিকেটিভ নাম্বার হচ্ছে সিঙ্গেল ডাবল ট্রিপল, যে কোয়াড্রিপল, কোয়াড্রুপল এবং ফাইভ ফোল্ড, ঠিক আছে? এইটা ফোর ফোল্ডও বলা হয় বা কোয়াড্রুপলও বলা হয়, ওকে? সো এইখানে এটাকে বলে ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ, মানে এগুলো দ্বারা নির্দিষ্ট করে। দেখো নির্দিষ্ট, যে ধরো বললাম যে ওয়ান পেন, একটাই কিন্তু নির্দিষ্ট, পেনটা একটা, সেটা নির্দিষ্ট। ফার্স্ট বয়টাকে নির্দিষ্ট করে বোঝালো, এরকম বিষয়টা, ঠিক আছে? ইনডিফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ আসো, দেখো যেমন এই যে সাম, সেভারেল, মেনি, ফিউ, নো, এগুলো ইনডিফিনিট, তো অবশ্যই অল, দেখো অল বলতে কি সব না, এখন সব বলতে কি নির্দিষ্ট কেউ, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। এখন এটা অ্যাডজেক্টিভ কিভাবে হবে বোঝো, এটা কিন্তু বোঝার বিষয় আছে, সব থেকে বোঝার বিষয় আছে ইনডিফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ। এই দেখো বলছে যে অল মেন মাস্ট ডাই, সকল মানুষ অবশ্যই মরে যাবে। এখানে খেয়াল করো তো, এই যে অলটা আছে না, এই যে অলটা আছে না, অলের পরে নাউন আছে না, মনে রাখবা যত ইনডিফিনিট প্রোনাউন আছে সেগুলোর পরে যদি নাউন থাকে, যত ইনডিফিনিট প্রোনাউন আছে, যত বিস্তারিত পড়লেই ভালো হবে, হ্যাঁ বিস্তারিত পড়লে ভালো হবে, বাট ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? যত ইনডিফিনিট প্রোনাউন আছে তারপরে যদি নাউন বসে সেটাও ইনডিফিনিট প্রোনাউন আর থাকবে না, সেটা ইনডিফিনিট অ্যাডজেক্টিভ হবে। খাতায় লিখবা যত ইনডিফিনিট প্রোনাউন আছে সেই ইনডিফিনিট প্রোনাউনের পরে যদি নাউন বসে সেই ইনডিফিনিট প্রোনাউনটা ইনডিফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ হবে। মূল কথা হইতেছে ইনডিফিনিট, দেখো ইনডিফিনিট প্রোনাউন প্লাস নাউন, তখন এইটার নিচে লিখে দেবা সমান হচ্ছে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। এইটা বিষয়টা ইনডিফিনিট, এই যে ইনডিফিনিট না, এভাবে করে দেখলে মানে কিছুদিন পর ভুলে যাবা, লিখে যাও যে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এতটুকু। এখন এইটা এইভাবে না লিখে আমি যেটা বলছি যে যত ইনডিফিনিট প্রোনাউন আছে সেগুলোর পরে যদি নাউন বসে সেটা হবে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। তাইলে দেখো অলের পরে মেন নাউন বসে, তাহলে অলটা ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। যত আছে দুনিয়ার অর্ডিনাল নাম্বার কোনগুলো, এগুলো উপরে দেখলে হয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার, থার্ড হচ্ছে অর্ডিনাল, এগুলো নিজেরাই সলভ করতে পারবা। এখানে দেখবা যে কি নাম্বার চাইছে, কার্ডিনাল নাম্বার, উপরে খেয়াল করো কার্ডিনাল নাম্বার কোনটা, কি নাম্বার চাইছে, এখানে বলছে যে এই যে থার্ড কোন নাম্বার, উপরে দেখবা এই যে হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, সে অল্প কথার মানুষ, তো হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস,
ম্যান অফ ফিউ ওয়ার্ডসে অল্প কথার মানুষ। ইনডিফিনিট নিউমারালে, নিউমারালে দেখো, ইনডিফিনিট নিউমারালে খেয়াল করো, ফিউ, ফিউ বলতে কি, ফিউ বলতে কি, ফিউ বলতে কি, ফিউ ফিউ ফিউ, ফিউ বলতে কিছু, কিছু বলতে কি নির্দিষ্ট কিছু, অনির্দিষ্ট কিছু, যেটা অনির্দিষ্ট বোঝাবে সেটা হচ্ছে ইনডিফিনিট নিউমারাল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে এখানে টার্ম, এই হচ্ছে এখানে টার্ম। বুঝতে পারলা? এটা আশা করছি ক্লিয়ার। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এগুলো ভাই লাগে না। প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। হুইচ পেন, দেখো হুইচ পেন হ্যাভ ইউ বট, দেখো হুইচের পরে যে পেন বসছে, যে প্রোনোমিনাল প্রোনাউন যখন কি বসে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভে, যে দিস ইজ হিজ পেন, এই যে পেনটার সামনে যে হিজ বসলো, সকল প্রোনাউন, হুইচ কিন্তু প্রোনাউন, নাউনের সামনে বসছে না, এটাকে বলা হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা কোনো, এগুলো কোনো জটিল টার্মই না, দেখলে বোঝা যাবে। জাস্ট এতটুকু মনে রাখবা যে নাউনের পূর্বে যখন বসবে প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আসো, ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দেস দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্য সেম সাস। তো এগুলো মনে রাখবা। এখানে সহজ একটা উদাহরণ দিতেছি, কোনো ঝামেলা পড়বা না, জাস্ট একটা দেখো, খেয়াল করো, আমি একটা উদাহরণ দিতেছি যে দিস ইজ রেড পেন, দিস ইজ এ রেড, আচ্ছা দিস ইজ, আচ্ছা দিস ইজ এ রেড পেন, এটা লাগবে। দেখো এটা লেখা আমি বড় করব, একটু ওয়েট, একটু ওয়েট, একটু, দিস ইজ এ রেড পেন, খেয়াল করো এইখানে, জাস্ট এই উদাহরণটা খেয়াল করো, দিস ইজ এ রেড পেন, দিসের পরে এইখানে খেয়াল করো তো সরাসরি, দিসের পরে সরাসরি কি দেয়া আছে, ভার্ব দেয়া আছে না, দিস যে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটার পরে ভার্ব দেওয়া আছে কিনা। বাট আমি যদি এইভাবে বলি দিস পেন ইজ রেড, দেখো দিস পেন ইজ রেড, দিস পেন ইজ রেড, খেয়াল করো যখন আমি বলবো যে দিস পেন ইজ রেড, দেখো যখন বলবো যে দিস পেন ইজ রেড, তখন খেয়াল করো তো, তখন খেয়াল করো তো, আমি যখন বলবো যে দিস ইজ এ রেড পেন, দিসের পরে সরাসরি ভার্ব বসলো। আর যখন বলছে দিস পেন, দেখো দিসের পরে নাউন বসলো না, যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে নাউন বসবে তখন সেইটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে নাউন বসবে তখন সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। জান্নাত ঠিক আছে। যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আগে না, দেখো যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে নাউন বসবে তখন সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যখন ভার্ব বসবে, তো তখন সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে থেকে যাবে। বুঝো কিন্তু, এই যে দিস পেন দ্যাট পেন, এই যে দিস দ্যাট এর পরে নাউন বসছে না, তাহলে এটা কি হবে, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে দিস পেন। বাট যখন পেনটা মুছে দিব, দিস ইজ মাইন, যখন আমি বলবো যে দিস ইজ মাইন, দিস ইজ মাইন, তখন কি হবে, যদি আমি এইভাবে বলি তখন দিসটা কিন্তু, দিসের পরে যদি ভার্ব বসে সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিসের পরে যদি ভার্ব বসে, দিস দ্যাট দেস দোস এর পরে ভার্ব বসে সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু দিস দ্যাট দেস এর পরে যদি নাউন বসে সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখো আচ্ছা, সে দ্য সেম থিং টুয়াইস ওভার, একই কথা প্রথম থেকে শেষ পর্যন্ত দুবার বলো, সে দ্য সেম থিং টুয়াইস ওভার। তো এইখানে দেখো সেম থিং, এই যে সেম থিং, দ্য সেম থিং, খেয়াল করো সেম থিং, এই যে দেখো ওই একই কথা, দেখো সে দ্য সেম থিংটাকে, এই যে থিংটা নাউন বসে, নাউন বসে, নাউন বসে, এই কারণে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। মনে থাকবে? সো আই হোপ যে এটা এগুলো মনে থাকবে ভাই। এই যে দেখো, এই যে ডেস আছে, এই এখন 16 নাম্বারটা কিন্তু ঝামেলা আছে। ডেস আছে তাহলে দোষ বসবে, কেন বসবে দোষ, এখন এটা কেন দোষ বসবে খেয়াল করো, দোষটা হচ্ছে প্লুরাল, যে গন আর ড্যাশ ডোজ হোয়েন উই ইউজড, হোয়েন উই ইউজড, হোয়েন উই ইউজড, ওসব দিন চলে গেছে। এই যে ওসব দিন চলে গেছে বলে, ওই যে দিনগুলো, বাংলা অর্থটা বোঝো, যখন আমরা মাছ ধরতে যেতাম, যে গন আর দোজ ডেজ, ওই দিনগুলো চলে গেছে, অতীতের দিনগুলোকে বোঝাচ্ছে। দ্বিতীয় দেখো ডেস এর প্লুরাল হয়েছে এই কারণে দোষ বসছে, মূল কথা হচ্ছে দেশও এখানে বসতে পারে, দেশ মানে বর্তমানের দিনগুলো, আর যখন অতীতের দিনগুলো বলবা তখন দোষ বসবে। এখানে অর্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাই, এগুলো আসলে একবারে ক্লিয়ার হবে না। মাইনের ভেতর একটি নাম লুকিয়ে আছে, আব্দুল সালাম মাইনের ভেতর নাম লুকিয়ে আছে, আমি জানি চাকরি পরীক্ষার জন্য মাস্টার বই সব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মাইনের ভেতর একটা নাউন লুকিয়ে আছে, ওইটা জানি, ওইটা এখন বোঝাইতে গেলে মূল ধান্দাটা যাবে, করতে হলে কোরবানি করা হয়ে যাবে এরকম। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলোর পরে যখন নাউন বসবে, দেখো এভরি এর পরে নাউন বসছে না, এভরি ম্যান, এই যে এভরি এর পরে নাউন বসছে না, এটা আর এভরিটা আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নাই, এটা হয়ে গেছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মনে রাখবা যে সকল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের যদি নাউন বসে তাহলে সেটা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এই কথাটা মনে রাখলেই হবে। এভরি ম্যান, খেয়াল করো এভরি ম্যান, এভরি এর পরে দেখো নাউন বসছে, তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। দেখো ইজ প্যারেন্ট বা এভরি প্যারেন্ট, ইজ প্যারেন্ট,
ইস এর পরে দেখো নাউন বসছে, তাহলে ইসটা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেইদার রিপোর্ট ইজ ট্রু, নেইদারের পরে নাউন বসছে, তাহলে এই যে নেইদারটা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। খেয়াল করো, ঠিক আছে। এই যে এরকম দেখো, নেইদার পার্টি, নেইদারের পরে নাউন বসছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা দুনিয়া সহজ। এখানে একটা কথা বলছে যে ইস এভরি মানে হচ্ছে প্রত্যেক অর্থে, প্রত্যেক, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। প্রত্যেক, ইস বয়, ইস গার্ল মানে প্রত্যেক বালক, প্রত্যেক বালিক, এগুলো কিন্তু ট্রান্সলেশনে খুব হেল্প করে। দুইটার প্রত্যেকটা, ধরো যে তোমার বাবা এবং মা দুজনেই তোমাকে ভালোবাসে, ব্যাপারটা যে তোমাকে ব্যবহার করতে হবে আইদার, ঠিক আছে, মানে দুইটার প্রত্যেকটা, দুইয়ের ঠিক আছে। আর কোন দেখো এখানে যে নেইদার বা আই কোনো একটাই বসানো যায়, মানে দুইটার একটা বা দুইটাই ট্রু অথবা দুইটার ট্রু না, নেইদার আইদার দুইটাই বসানো যায়। ওকে, আচ্ছা, এটা মাথায় রাখবা যে নেইদার প্রতিবেদনের দুটি কোনোটিই সত্য নয়। এখন এইটা ভাই ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে এখানে নেইদার আইদার দুইটাই বসানো যায় অর্থগত ক্ষেত্রে, যেটা আগে থাকবে এটা বসাবা। মূল কথা হইতেছে এটা। তারপরে আমরা ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ মনে রাখবা, সকল ডাব্লিউএস গুলো, সকল ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার আসছে না কেন? কথা ক্লিয়ার আসে না? কথা ক্লিয়ার শোনা যায় না? শোনা যায় কিনা বলো? কথা ক্লিয়ার শোনা যায় কিনা এটা বলো। কথা ক্লিয়ার শোনা যায় কিনা? কথা ক্লিয়ার শোনা না গেলে কিন্তু খুবই সমস্যা হয়ে দাঁড়াবে। কথা ক্লিয়ার কি শোনা যায়? এখনো কথা ক্লিয়ার শোনা যায় না? বলে কি পোলামাইন? বলে কি কথা শোনা যায় না? তাহলে তো সমস্যা। কথা শোনা যায় না, কথা বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম। কথা শোনা যাবে তো, কথা শোনা যাবে, কথা শোনা যাওয়ার কথা। এখন দেখো তো, এখন সবার একই ব্যাপার, সবার একই ব্যাপার, সবার এখন কথা শোনা যায়? এখনো যাচ্ছে না, কথাগুলো আটকে আসতেছে, সবার কাছে আটকে আসতেছে ভাই, সবার কাছে আটকে আসতে ক্লিয়ার না। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, বাফারিং করতেছে নেটওয়ার্ক একটু, ঠিক আছে, ক্লাসটা আগায় নিলে পড়তে ভালো হতে পারে। আচ্ছা, এখন ক্লিয়ার, এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, বাফারিং করতেছে বুঝতে পারতেছি, বাট এখন ক্লিয়ার, ঠিক আছে। ক্লাস কিন্তু আরো 30 মিনিট হবে, একটু মানসিক ভাবে প্রস্তুতি নাও, আরো 30 মিনিট ক্লাস হবে, কেউ থাকবে না থাকবে দেখার সময় নেই। ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভের বিষয়টা আসো, সকল ডাব্লিউএস যেমন হট, হুইজ, হুজ যখন নাউনের পূর্বে বসে, মনে রাখবা এগুলো আমার শীটে খুব চমৎকার ভাবে বোঝানো আছে, এগুলো আমার শীটে খুব চমৎকার ভাবে বোঝানো আছে, এগুলো দেখো আমার শীটে খুব চমৎকার ভাবে ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভের টার্মটা খুব চমৎকার ভাবে এখানে দেখো ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভের টার্মটা আমি সুন্দর করে বোঝাচ্ছি। এখানে খেয়াল করো তো, হুইচ ইজ মাই শার্ট, খেয়াল করো, হুইচ ইজ মাই শার্ট, দেখো হুইচ ইজ মাই শার্ট, খেয়াল করো, জাস্ট খেয়াল করো, এগুলো কিন্তু কিছু উদাহরণ মুখস্থ করে ফেলতে হবে, নাহলে কিন্তু এগুলো মনে থাকবে না। হুইচ শার্ট ডু ইউ লাইক বেস্ট, হুইচ ইজ মাই শার্ট, দেখো হুইচ শার্ট ডু ইউ লাইক বেস্ট, দেখো ডাব্লিউএস এর পরে যখন নাউন বসবে সেইটা হবে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, আর ডাব্লিউএস এর পরে যখন ভার্ব বসবে সেই ডাব্লিউএসটা হবে, ডাব্লিউএস এর পরে যখন নাউন বসবে সেইটা হবে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ডাব্লিউএস এর পরে যখন নাউন বসবে, ডাব্লিউএস এর পরে যখন নাউন বসবে তখন সেটা হবে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, আর ডাব্লিউএস এর পরে যখন ভার্ব বসবে তখন সেটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। বোঝো কিন্তু ব্যাপারটা। এই যে 1 নাম্বার উদাহরণটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভের আইএনটি এ ডি জে, আর 2 নাম্বার উদাহরণটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন আইএনটি প্রোনাউন প্রোনাউন, ঠিক আছে। দেখো ডাব্লিউএস এর পরে যখন নাউন বসবে তখন সেইটা হবে ইন্ট্রোগেটিভ, সেই ডাব্লিউএস টা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, আর ডাব্লিউএস এর পরে যখন ভার্ব বসবে সেই ডাব্লিউএস টা হবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। বুঝতে পারলে কি ব্যাপারটা? এটা কিন্তু খুব জটিল কিছু বিষয় না, ঠিক আছে, এটা কোনো জটিল বিষয় না, জাস্ট খালি মানে একটু সেন্স কাজে লাগালেই হবে, ঠিক আছে, ঠিক আছে। মানে এই নিয়মটা বুঝতে পেরেছো কিনা সেটা বলো ভাই। নেট ঠিক আছে আমি জানি, নেট ঠিক, একজন যখন কমেন্ট করছে তখনই দেখো, তাহলে এটা আসলে দেখো হুইচ কালার, দেখো এই যে ডাব্লিউএস এর পরে কিন্তু নাউন আছে, তাহলে এই ডাব্লিউএস টা কি হবে, ডাব্লিউএস এর পরে যখন নাউন আসে, যখন নাউন আসবে এই ডাব্লিউএস টা হচ্ছে তখন ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। বাট যখন কালারটা মুছে দিতাম, দেখো দেখো যখন আমি কালারটা মুছে দিব, মানে নাউনটা মুছে দিব, যখন নাউনটা মুছে দিব তখন হবে এটা ইন্টিগ্রেটিভ প্রোনাউন, নাউনটা মুছে গেলে ইন্টিগ্রেটিভ প্রোনাউন, নাউনটা দিয়ে ফেললে ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। মূল কথা হইতেছে কি জানো, তোমরা খেয়াল করলে বুঝতে পারবা,
সকল অ্যাডজেক্টিভের বেলা তারপরে একটা নাউন থাকবে সকল অ্যাডজেক্টিভের পরে। এটা মাথায় রাখবা যে এই অ্যাডজেক্টিভই বলো, ওখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলছে কি নেইদারের পরে কি ছিল, নাউন ছিল না। এটা একটু একটু নিজের একটু চিন্তা মাথা ব্যবহার করতে হবে। মানে এখন এই চিন্তা আসবে না, এখন এই ক্লাসের মধ্যে এই চিন্তা কখনোই আসবে না, ক্লাসে কখনো মাথা খাটানো যায় না, ঠিক আছে? ক্লাসে মাথা খাটবে না, ক্লাস শেষে একটু চিন্তা করলে হবে। দেখো পসেসিভ অ্যাডজেক্টিভের বিষয়টা খেয়াল করো। আমরা একটা প্রোনাউনের চার্ট পড়ছিলাম না, আই মি মাই, ইউ ইউ ইউর, উই আস আওয়ার, এরকম একটা চার্ট পড়ছিলাম না? ওই চার্টের 3 নম্বর লাইন যেটা, আই মি মাই, মাই, উই আস আওয়ার, আওয়ার, ইউ ইউ ইউর, এই যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এইগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন, ঠিক আছে? এই পসেসিভ প্রোনাউন গুলোর পরে যখন আমরা এই যে যখন এর নাউনের পূর্বে বসে, মূল কথা হইতেছে পসেসিভ প্লাস নাউনই হয়, তো এগুলোকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এগুলো পসেসিভ প্রোনাউনও, একই সাথে এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভও, এগুলো পসেসিভ প্রোনাউনও একই সাথে এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ হিজ কার, খেয়াল করো, দিস ইজ হিজ কার, হিজের পরে কি নাউন বসছে না, হিজের পরে কি নাউন বসছে না, তাহলে এই যে এইগুলো পসেসিভ প্রোনাউনও একই সাথে পসেসিভ অ্যাডজেক্টিভও। মূল কথা হইতেছে এই যে পসেসিভ প্রোনাউন গুলো যখন নাউনের পূর্বে বসে তখন সেগুলোকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, এটা পসেসিভ প্রোনাউনও হতে পারে উত্তর, পসেসিভ অ্যাডজেক্টিভও হতে পারে, ঠিক আছে? অপশন যেটা থাকবে সেটা কারেক্ট। ওকে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, এটা সহজে বোঝা যাবে, এটা কোনো ঝামেলার বিষয় না। নেক্সট নেক্সট এসো রিলেটিভ অ্যাডজেক্টিভের বিষয়টা। এটা কিন্তু এইখানে খেয়াল করো, বলছে কি এইখানে খেয়াল করো, আমরা আবার আমার শীটটায় চলে যাব, আবার শীটটায় দেখো এখানে কেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আমরা একটু খেয়াল করব। এইখানে জাস্ট বোঝো, আমরা এই তিনটা উদাহরণ, এই তিনটা উদাহরণ এক জায়গায় নিয়ে যাব। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণটা, তারপর হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউনের উদাহরণটা, এবং তোমার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের, তিনটা একসাথে নিয়ে যাব, ঠিক আছে? এখানে আমরা সেই উদাহরণগুলো দিব, এখানে উদাহরণগুলো একটু টাইম নাও। আর একটা উদাহরণ ছিল, এই উদাহরণটা আমি এইখানে দিয়ে দিতেছি, ঠিক আছে? একটু জাস্ট উদাহরণগুলো কিন্তু খেয়াল করবা খুব মনোযোগ সহকারে। উদাহরণ নাম্বার 1, উদাহরণ নাম্বার 2, উদাহরণ নাম্বার 3, তিনটা জাস্ট খেয়াল করো। 1 নম্বরে কি বলছে, ডাব্লিউএস এর পরে যখন নাউন আছে তখন এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, বোঝো কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ডাব্লিউএস এর দেখো, ডাব্লিউএস এর পরে যখন ভার্ব থাকে তখন এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, খেয়াল করো এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ডাব্লিউএস এর পরে যখন ভার্ব থাকে সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর একটা কি থাকলো, এইটা মনে রাখবা, সকল ডাব্লিউএস যখন মানে দুইটা বাক্যের মাঝে বসবে, দেখো সকল ডাব্লিউএস যখন দুইটা বাক্যের মাঝে বসবে, তখন সেটা রিলেটিভ প্রোনাউন হবে। বাট এখানে একটা ব্যাপার আছে, সকল ডাব্লিউএস যখন দুইটা বাক্যের মাঝে বসবে তখন সেটা রিলেটিভ প্রোনাউন হবে, ঠিক আছে? শীট গ্রুপে এগুলো সব নোট করতে হবে, নোট নোট। শীট তো জীবনে বহুত স্ক্রিনশট করছো ভাই, অনেক বই আছে, জীবনে পড়ো না এগুলো, ফাওয়ালা বাদ দাও, নোট করলে এগুলো দীর্ঘদিন মাথায় থাকবে। দেখো সকল ডাব্লিউএস যখন দেখো দুইটা বাক্যের মাঝে বসবে বা দুইটা বাক্যের মধ্যে সংযোগ করবে, মানে তখন সেইটা হবে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? এইটা মাথায় রাখবা। দেখো এটা আরো সহজে, এটা ডিটেলস পড়াবো আমি অনেক জায়গায় পড়াবো, কনজাংশনের চ্যাপ্টারে পড়াবো। ধরো আমি একটা বাক্য বলছি যে আই নো দ্য বয়, দেখো খেয়াল করো, আই নো দ্য বয়, আমি এখানে একটা বাক্য বলছি, রাইট? আমি সেকেন্ডলি আরেকটা বাক্য বলবো, দেখো যে দ্য বয় ইজ গুড, জাস্ট খেয়াল করো দ্য বয় ইজ গুড, আমি বালকটাকে চিনি, সে বালকটি হয় ভালো। জাস্ট এখানে খেয়াল করো, এই যে দুইটা বাক্য আছে কিন্তু একবারে স্বতন্ত্র দুইটা বাক্য আছে, জাস্ট দুইটা বাক্যকে আমরা একসাথে করব কিভাবে, এইটা একসাথে করার জন্য দেখো একটা সহজ হিসাব বোঝাই। এই যে বিয়ে হয় না মানুষের, যে ছেলের পরিবার আর থাকে মেয়ের পরিবার, ঠিক আছে? ধরো অ্যারেঞ্জ ম্যারেজ যখন হবে তো তখন কি হয়, তো এখানে একটা মাধ্যম থাকে না, দেখো মাধ্যম, ছেলে আর মেয়ের পরিবারের সাথে আলোচনার জন্য একটা মাধ্যম থাকে না, এই মাধ্যম, এই যে ছেলে এবং মেয়ে উভয়ের পরিবারের মধ্যে আলোচনার জন্য কি মাধ্যম থাকে না, মাধ্যম থাকে কিনা? এই যে মাধ্যমটা থাকে ছেলে এবং মেয়ের পরিবারের মধ্যে, যে আলোচনার জন্য যে মাধ্যমটা থাকে, এই মাধ্যমটাই হইতেছে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউনের কাজ বা রিলেটিভ অ্যাডজেক্টিভের কাজ, ঠিক আছে? দুইটা বাক্যকে একসাথে করাই হচ্ছে মাধ্যমের কাজ। আই নো দ্য বয় ইজ গুড, এই দুইটা বাক্যকে একসাথে কিভাবে করা যাবে দেখো খেয়াল করো। এখানে আমরা এইভাবে করতে পারতাম যে আই নো দ্য বয়,
আই নো দা বয়, নো দা বয়ের জায়গায় রেখে দিলাম। তারপরে এখন ও রিলেটিভ প্রোনাউন একটা হু নিয়ে আসবো, কারণ ব্যক্তির জন্য হু আসে। রিলেটিভ হু ইজ গুড। হু কেন নিয়ে আসছি এগুলোর ব্যাখ্যা এখন বোঝার তোমার দরকার নেই, ওটা আমি ক্লোজ এন্ড ফ্রেজে পড়াবো। জাস্ট তুমি এটা খেয়াল করো, এই বাক্যটাকে আমি একসাথে করলাম, জাস্ট একটা হু নিয়ে আসে। আই নো দা বয় হু ইজ গুড, আই নো দা বয় হু ইজ গুড। এই যে একটা বাক্য, এই যে একটা বাক্য, দুইটা বাক্যকে একসাথে করলাম জাস্ট একটা ডাব্লিউএস দিয়ে। বুঝতে পারলা? এই ডাব্লিউএস টার কাজ হচ্ছে, এইটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এটাকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন। বাট এটা রিলেটিভ অ্যাডজেক্টিভ কেমনে? দেখো তো, হু এর পরে এখানে যখন ভার থাকবে তখন সেটা রিলেটিভ প্রোনাউন, আর হু এর পরে যখন নাউন থাকবে তখন সেটা রিলেটিভ অ্যাডজেক্টিভ। বাট রিলেশন কিন্তু তৈরি করছে, দুই বাক্যের মধ্যে সম্পর্ক কিন্তু তৈরি করছে, ওইটা নিয়ে আলোচনায় আমরা যাব না। মনে রাখতে হবে যে ডাব্লিউএস এর পরে যখন ভার থাকবে সেটা তখন রিলেটিভ প্রোনাউন, আর ডাব্লিউএস এর পরে যখন নাউন থাকবে তখন সেটা রিলেটিভ অ্যাডজেক্টিভ। ডাব্লিউএস এর পরে যখন নাউন থাকবে তখন সেটা রিলেটিভ অ্যাডজেক্টিভ। কনসেপ্টটা কিন্তু বোঝো। বুঝতে পারলা কি ব্যাপারটা? বুঝতে পারলা কিনা একটু আমাকে বলো, বুঝতে পারলা কিনা এটা আমাকে একটু বলো। ইম্পাসাইজিং অ্যাডজেক্টিভ, ইম্পাসাইজ করা মানে হচ্ছে জোর দেওয়া। ধরো আমি তোমাকে জোর দেই, বা ধরো আমি একটা কথা বলছি যে আমি নিজে কাজটা করছি। এই যে এখন আন্দোলনের মাস্টারমাইন্ড বের হয়েছে না, যে ও আন্দোলন করছে, আমি আন্দোলন করছি, ব্যাপারগুলো কি হয়েছে? এখানে সে জোর দিতেছে না যে আমার দল ওর দল, এই যে ব্যাপার কি জোর দিছে না? এখানে দেখো, এটা জোর দেওয়ার ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার হয় সেটা ইম্পাসাইজিং। দেখো, হি ইজ মাই ওন ব্রাদার, ব্যাপারটা খেয়াল করো, যে সে আমার ভাই আর সে আমার নিজের ভাই, এই কথা দুইটার মধ্যে কিন্তু একটা জোর আছে। সে আমার ভাই, এটা সিম্পল। সে আমার নিজের ভাই, তখন কিন্তু ব্যাপারটা খেয়াল করো, ইম্পাসাইজ করছে। জাস্ট বাংলাগুলো খেয়াল করলে গ্রামার অনেক সহজ। এত রুলস আমার জীবনে মনে নাই, আমি 50টা রুলস বলতে পারবো না পুরো ইংলিশ গ্রামারের, বাট আমি প্রশ্ন দিলে ব্যাখ্যা করতে পারবো। ব্যাপারটা খালি বোঝো, এইগুলো বুঝলে কিন্তু মনে থাকবে। হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার নিজের ভাই। তো এই যে ওন শব্দটা কি জোর দিছে না? জোর দিছে কিনা নাউনকে? তো যখন নাউনকে জোর দিবে তখন সেটাকে বলা হবে, তোমার এমফাসাইজ, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। নাউনকে যখন, এটা শুধু ওন না, যে হে যে শি ভেরিও হইতে পারে, যে আই ওয়ান্ট দিস ভেরি থিং, এই জিনিসটাই আমার চাই। আই ওয়ান্ট দিস থিং, আমার এই জিনিসটাই চাই, এই জিনিসটাই আমার, এই জিনিস চাই। আমি যদি বলি আই ওয়ান্ট দিস থিং, আমার এই জিনিস চাই, আই ওয়ান্ট দিস ভেরি থিং, আমার এই জিনিসটাই চাই, এই জিনিসটাই আমার চাই, জোর দিতেছে কিন্তু যে ওই জিনিসটাই লাগবে, এরকম বিষয়টা। আচ্ছা, এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভের বিষয়টা দেখো, হটফুলি, হট অ্যান আইডিয়া, হট এ ব্লেসিং। তো মনে রাখবা, যখন ডাব্লিউএস এর পরে নাউন থাকবে, দেখো এই যে এক্সক্লামেটরি, দেখো সব অ্যান আইডিয়া, এ ব্লেসিং, তখন সেটা আসলে তোমার কাজ করবে হচ্ছে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভের মতো। যাই হোক, এটা খুব বেশি কঠিন বিষয় না, তোমরা এগুলো পড়ে ফেলবা। এখন এখানে অ্যাডজেক্টিভের নরমাল অর্ডার, প্রথমে হচ্ছে অপিনিয়ন মানে মতামত, তারপর হচ্ছে দেখো সাইজ, তারপর হচ্ছে কোয়ালিটি, তারপর হচ্ছে এজ, তারপর হচ্ছে কালার, তারপর হচ্ছে অরিজিন, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে টাইপ, তারপর হচ্ছে পারপাস, তারপর আর নাই। এখন এটা খুব ঝামেলা করে গেল নাকি? অ্যাডজেক্টিভের নরমাল অর্ডার এরকম হয়, অপিনিয়ন মানে হচ্ছে মতামত, যে সে দেখতে কেমন, সে সুন্দর, এটা মতামত দিলা যে কেমন। এখন সে কতটুকু তার উচ্চতা, যে সাইজটা কেমন তার, স্মল বা টল বা শর্ট। কোয়ালিটিটা কেমন, দেখো যে সে জটিল মানুষ, সে নরম মনের মানুষ, সে জনপ্রিয় মানুষ, এটা হচ্ছে তার কোয়ালিটি। তার বয়স ধরো 5 বছর বয়স্ক। এজ, কালারটা কি, সে কালো দেখতে, ব্ল্যাক। অরিজিনটা কি, সে আমেরিকান, সে রেড ইন্ডিয়ান, সে হচ্ছে ইন্ডিয়ান। এটা হচ্ছে অরিজিন, মানে তার আসলে অরিজিন মিন্স হচ্ছে উৎপত্তি বা যে সত্তাটা আসলে কি, এরকম। ম্যাটেরিয়ালের বিষয়টা কি, ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক যেগুলো হচ্ছে স্টিল, প্লাস্টিক। তো প্লাস্টিক চেয়ার বলি না, এই প্লাস্টিকটা কি হলো, প্লাস্টিকটা অ্যাডজেক্টিভ হইলো না, প্লাস্টিক চেয়ার, তো বস্তুবাচক অ্যাডজেক্টিভ হলো এটা। তো ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভ। টাইপ হচ্ছে কি, টাইপ আসলে ধরনটা আসলে কি ধরনের আসলে, যে পলিটিক্যাল ম্যান বলছে, যে কেমন মানুষ, রাজনৈতিক মানুষ, এরকম আর কি। ধর পারপস কি, পারপস হচ্ছে উদ্দেশ্য। এ লং বোরিং ট্রেন জার্নি, এ লং বোরিং সাইজ কোয়ালিটি টাইপ। দেখো এ লং বোরিং ট্রেন জার্নি, দেখো সাইজ কোয়ালিটি এবং টাইপ, এ লং বোরিং ট্রেন জার্নি। এখানে খেয়াল করো, প্রথমে সাইজ লং, তারপরে কি কোয়ালিটি, তারপর টাইপ। এটা কিন্তু মাথায় থাকতে হবে, অপিনিয়ন, সাইজ, কোয়ালিটি, একাধিক অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যখন বসাবা, অ্যাডজেক্টিভ যখন বসাবা তখন এই চারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব পায়। ঠিক আছে, সেগুলো আমাদের কারোর মন নাই, এগুলো দেখলে বোঝা যায়। অ্যান্ড ওল্ড হোয়াইট কটন শার্ট, এ বিউটিফুল লার্জ অ্যান্ড রাউন্ড উডেন টেবল, এ লার্জ ব্ল্যাক ড্রেস, এ টল থিন গার্ল। এগুলো আমাদের এত বেশি কারোরই মনে থাকে না। আচ্ছা, এখন এইখানে অ্যাডজেক্টিভের পজিশন দেয়া নাই, এগুলো বেসিক অ্যাডজেক্টিভ আলোচনা করছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের পজিশন আমি আলাদা করে আলোচনা করব, অ্যাডজেক্টিভের পজিশন নিয়ে আলোচনা করব। এবার চলো আর্টিকেলের পড়াশোনায় আসি।
আর্টিকেলের বিষয়টা কি, এ অ্যান্ড দি কে আর্টিকেল বলে। রেন অ্যান্ড মার্টিনের মধ্যে এ অ্যান্ড দি যে ইত্যাদি আর্টিকেলস গুলো নাউনের পূর্ববর্ষের সংখ্যা বা নির্দিষ্টতা বা অনির্দিষ্ট নির্দেশ করে বলে এদেরকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। সো রেন অ্যান্ড মার্টিন আর্টিকেল গুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। সকল আর্টিকেল মনে রাখতে হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সকল আর্টিকেল নির্দিষ্টতা এবং নির্দেশ করে আসলে। সকল আর্টিকেলকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। ওকে, এটা মাথায় রাখতে হবে। আর্টিকেলের নেক্সট পড়াশোনাটা আসো। আর্টিকেল দুই প্রকার, এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন, আর দা হচ্ছে ডিফিনিট। তোমরা আর্টিকেলের একটা কমন বিষয় মনে রাখবা, যেগুলো গণনা করা যায় সেগুলোর সামনে আর্টিকেল বসবে, আর যেগুলো গণনা করা যায় না ওগুলোর সামনে আর্টিকেল বসবে না। এই কারণে মনে বলে যে কাউন্টেবল নাউনের সামনে আর্টিকেল বসে আর আনকাউন্টেবল নাউনের সামনে আর্টিকেল বসে না। এই চিন্তাটা যদি মাথায় থাকে 90% আর্টিকেলই সলভ করা যাবে। কি দেখো, যেটা গণনা করা যায়, ধরো আমি কি অয়েল গণনা করতে পারি? আমরা কি কখনো বলি যে 1 অয়েল 2 অয়েল 3 অয়েল? বলি না কিন্তু। তাহলে অয়েল গণনা করা যায় না, এর সামনে আর্টিকেল 0। বাট যখন গণনা করা যাবে, ধরো বয় গণনা করা যায়, হয়তো এখানে এ বয় হবে না, হয়তো বা দা বয় হবে। সো ওই নিয়মগুলো আলাদা। এটা তো কিছু কমন নিয়ম জানো, যখন অনির্দিষ্ট কিছু বসে তখন হচ্ছে আর্টিকেল এ বসে, যখন নির্দিষ্ট হয় তখন দা বসে, যখন হচ্ছে ভাওয়েল সাউন্ড উচ্চারণ হয় তখন এন বসে, যখন কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ হয় তখন এ বসে। এটা কমন বিষয়, তো সবাই জানো, এটা তো সবাই জানো। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, এটা হচ্ছে মুদ্রা কথা। আর ডেফিনিট আর্টিকেল যেটা নির্দিষ্ট। এখন চলো, তাইলে কি পড়াশোনা শেষ? না, আর্টিকেলের অনেক পড়াশোনা আছে। চলো আগে আমরা কিছু শিখি। এ এবং এন হচ্ছে, আর এ এবং এন কে হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলস বলা হয়। এ এবং এন কে কি বলা হয়? ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। আর দা কে কি বলা হয়? ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা। সো এগুলো আর্টিকেলকে কি দেখো, দা আর্টিকেল দা ইজ স্পেসিফিক কিছু, টু মেক সামথিং স্পেসিফিক, কোনো কিছুকে স্পেসিফিক্যালি মানে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য আসলে কোনো কিছুকে নির্দিষ্টকরণ করার জন্য তোমার দা ব্যবহার হয়। এটা তো ওই কারণেই বলে যে নির্দিষ্ট হলে দা, অনির্দিষ্ট হলে এন, ঠিক আছে? এখন আর্টিকেলের পড়াশোনাটা আগামী ক্লাসে করলে ভালো হবে, ঠিক আছে? আর্টিকেলের পড়াশোনাটা আগামী ক্লাসে করলে ভালো হবে। অনেক চমৎকার চমৎকার আইডিয়া আছে, স্টুডেন্টরা অনেক বেশি শিখতে পারবে, ঠিক আছে? অনেক ধারণা আছে। এই আর্টিকেল পারে না দেখে রিটেনে অনেক বেশি সেন্টেন্স ভুলায়। এই আর্টিকেল নিয়ে আজকে আলোচনা না করি, 1 ঘন্টার মতো ক্লাস হলো। আর্টিকেলের ধারণা সম্পর্কে কালকে আলোচনা হবে, মানে কালকে তো না, আগামীকাল ক্লাস হয় এখন শনি সোম বুধবার। জাস্ট এতটুকু মাথায় রাখবা। ফেসবুকে যারা ক্লাস দেখো, ক্লাস যারা হচ্ছে ফেসবুক সরি ইউটিউবে যারা এই ক্লাসগুলো দেখবা, তারা একই নামে ইউটিউবে চ্যানেলের যা নাম থাকবে সেম নামে ফেসবুকে সার্চ দিলেও ক্লাসগুলো পেয়ে যাবা। ক্লাসগুলো যেহেতু 30 দিন পর নাকি ডিলিট হয়ে যাবে, এই কারণে ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা হবে। ক্লাসগুলো আজকে 11 নম্বর ক্লাস হলো, আগামীকাল 12, মানে আগামীকাল বলতে আগামী সোমবার 12 নম্বর ক্লাস হবে। আর এই মাস্টার ইংলিশ বইটার উপরে A to Z যদি কেউ কোর্সে ভর্তি হতে চাও, তারা 510 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে পারবা। ভর্তি হতে 0170744242501 এই নম্বরে বিকাশ অথবা নগদে টাকা পাঠিয়ে আমাকে লাস্ট 5 ডিজিট জানালে হবে। এই হচ্ছে বিষয়। আর ফ্রি ক্লাস, এই কোর্সটা এই বইটা শেষ করে দেওয়া হবে, এটা মাথায় থাকলে হবে সবার, ঠিক আছে? ফ্রি কোর্সে এই বইটা শেষ করে দেওয়া হবে। আগামীকাল আর্টিকেল থেকে আবার পড়াশোনা শুরু হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবা এবং বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। আগামী দিনগুলোতে ক্লাসে থাকবা, তোমরা ক্লাসে থাকলেই ক্লাসগুলো রেগুলার নেওয়ার আগ্রহ থাকবে। আর তোমরা যদি ক্লাস না করো রেগুলার, তাহলে ক্লাসের আগ্রহ থাকবে না। এটা কিন্তু আগেই বলে দিলাম, ক্লাস চলবে বাট ক্লাসে স্টুডেন্ট থাকতে হবে, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আসো ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিতে পারো, তাহলে অনেক বেশি শিক্ষার্থী আমাদের ক্লাসটা রিচ করতে পারে অনেকের কাছে। ধন্যবাদ সকলকে।